ডায়ালেশন আর ভেসোকনস্ট্রিকশন কি দেখাইছিলাম না ভাইয়া? আচ্ছা, তো বিষয়টা হলো সেরোটোনিনের ফাংশন কি ভাইয়া? তাইলে সেরোটোনিন যা কাজ করে কার উপরে? স্মুথ মাসলের উপরে কাজ করে। এই স্মুথ মাসল কি করে? ভেসোকনস্ট্রিকশন করে। ঠিক আছে, ভেসোকনস্ট্রিকশন মানে কি? রক্তনালী এর যে লুমেনটা, ধরো এই স্মুথ মাসল কন্ট্রাক্ট করলে কি করবে? আমরা চাপ দিব, চাপ দিলে লুমেনটা যে এত বড় আছে এটা হলো এরকম ছোট হয়ে যাবে। কথা বুঝতে পারছো? সো ভেসোকনস্ট্রিকশন করবে। হ্যাঁ, আচ্ছা, এরপর হলো নাম্বার 1। তাহলে সেরোটোনিন কি কি বেরিয়েছে? সেরোটোনিন, সেরোটোনিনের কাজ আমরা কি বললাম? ভেসোকনস্ট্রিকশন। ভেসোকনস্ট্রিকশন, ওকে, আচ্ছা বুঝলাম। এরপর আসো এডিপি। এ দিয়ে অ্যাক্টিভেট, প্লাটিলেট অ্যাক্টিভেট কে করে ভাইয়া? এডিপি করে। বুঝতে পারছো? প্লাটিলেট এডিপি অ্যাক্টিভেট করে। প্লাটিলেট অ্যাক্টিভেট হইলে কি হয় ভাইয়া বলো তো? এর ভিতরের যে গ্লাইকোপ্রোটিনগুলো স্টোরড আছে ওরা কি করে? বাইরে চলে আসে। হ্যাঁ, তো এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো পড়ছিলাম যে বাইরের যে তোমার এই যে বাইরের যে এই গ্লাইকোপ্রোটিনটা আছে, রাইট? তোমার এই যে যেটা নাকি সারফেস গার্ড গ্লাইকোপ্রোটিন, ওই গ্লাইকোপ্রোটিন যখন যায় কোলাজেন ফাইবারের সাথে যুক্ত হয় তখন এই প্লাটিলেটটা অ্যাক্টিভেট হয়। হ্যাঁ বুঝলাম, এই প্লাটিলেট অ্যাক্টিভেট হয়। কিন্তু ভাইয়া কিছু কিছু প্লাটিলেট তো এরকম আছে যেগুলো কোলাজেন ফাইবারের কন্ট্যাক্টে আসে না। যেমন ধরো এর পাশে এখানে একটা প্লাটিলেট আছে, সাপোজ এটা একটা প্লাটিলেট আছে, সাপোজ এইখানে একটা প্লাটিলেট আছে। তো এইগুলো তো ভাইয়া তোমার ইসের কন্ট্যাক্টে আসে না তোমার ওই কোলাজেন ফাইবার। তাহলে এরা কেমনে অ্যাক্টিভেট হয়? এরা অ্যাক্টিভেট হয় কিভাবে জানো ভাইয়া? এই যে দেখো এই প্লাটিলেটটা অ্যাক্টিভেট হয়ে কি ক্ষরণ করে ভাইয়া? এডিপি ক্ষরণ করে, রাইট? এই এডিপি যে এটারে অ্যাক্টিভেট করে, এই এডিপি যে এটারেও অ্যাক্টিভেট করে, প্লাস এডিপি ভাইয়া প্লাটিলেটের জন্য কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করে। কেমোট্যাকটিক এজেন্ট মানে কি বলো তো ভাইয়া? যেটা কেমোট্যাক্সিস। হ্যাঁ, তাহলে কেমোট্যাকটিক এজেন্ট মানে বুঝতে পারছো যে এডিপির গন্ধ শুইয়া প্লাটিলেট যেই জায়গায় এডিপি বেশি ওই জায়গায় কি চইলা যায়। কথা বুঝতে পারছো? রবিউল একটু ওদের স্ক্রিন ডাইনা দাও আমারে। যেই জায়গায় ভাইয়া যেই জায়গায় এডিপি এর কনসেন্ট্রেশন বেশি প্লাটিলেট কি ওই জায়গায় মুভ করে। কথা বুঝতে পারছো? কেমোট্যাক্সিস করে ওই জায়গায় মুভ করে, কারণ এডিপি তো একটা কেমিক্যাল। সো কেমোট্যাক্সিস করে ওই জায়গায় হলো মুভ করে। এটা বুঝতে পারছো? তাহলে এডিপি কি করে ভাইয়া আমরা বুঝতে পারছি। এডিপির কাজ কি? এডিপির কাজ হলো সে প্লাটিলেটটা অ্যাক্টিভেট করে, প্লাস এটা কি কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করে। কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করে। আর সেফালিন ফসফোলিপিডের কাজ কি এটা আমরা অন দা ওয়ে পড়ে নিব। ঠিক আছে, এখন আসো তোমার হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস মানে কি ভাইয়া? হিমো মানে কি রক্ত, স্ট্যাসিস মানে কি থেমে যাওয়া। তাহলে রক্ত তঞ্চন বা রক্তক্ষরণরে বন্ধ করে দেওয়ারে বলে হিমোস্ট্যাসিস। আমরা আরেকটা জিনিস পড়ছি না ভাইয়া, হোমিওস্ট্যাসিস। দুইটা কি সেম? অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য মেনটেন করারে বলে হোমিওস্ট্যাসিস। আর হিমোস্ট্যাসিস মানে কি রক্ত তঞ্চন করা। ঠিক আছে, দুইটা কিন্তু সেম না। আচ্ছা, এখন দেখো ভাইয়া স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং। আচ্ছা, এই হিমোস্ট্যাসিস প্রক্রিয়ায় কে কে সাহায্য করে ভাইয়া? অবশ্যই প্ল্যাটিলেট বা অনুচক্রিকা সাহায্য করবে, প্লাস 13টা ক্লটিং ফ্যাক্টর আছে যেটা নাকি এই হিমোস্ট্যাসিস প্রক্রিয়ায় সাহায্য করে। আচ্ছা, তার আগে ভাই আমরা একটু ব্লাড ভেসেলের স্ট্রাকচারটা একটু দেখি। ব্লাড ভেসেলে ভাইয়া সবচেয়ে ভিতরের দিকে কি লেয়ারে কি থাকে আমরা পড়ছিলাম না ভাইয়া? এই যে কোষগুলো, এই কোষগুলো কি কোষ? সবচেয়ে ভিতরের দিকে যেই কোষগুলো থাকে এন্ডোথেলিয়াল সেল। গুড। আচ্ছা, এন্ডোথেলিয়াল সেলের নিচের দিকে কি থাকে ভাইয়া? এন্ডোথেলিয়াল সেলের নিচে এই যে সাদা সাদা লেয়ার দেখতেছো না? হ্যাঁ, এই সাদা সাদা লেয়ারে কি থাকে বলতো? এন্ডোথেলিয়াল সেলরে সাপোর্ট দেওয়ার জন্য কি থাকে? কোলাজেন থাকে। কথা বুঝতে পারছো? এন্ডোথেলিয়াল সেলরে সাপোর্ট দেওয়ার জন্য কি থাকে? জাস্ট এই যে এই সাদা সাদা লেয়ারটা দেখো। হ্যাঁ, এই যে দেখো এন্ডোথেলিয়াল সেল, এগুলো তো এন্ডোথেলিয়াল সেল। আর এন্ডোথেলিয়াল সেলরে তো সাপোর্ট করা লাগবে। এই সাপোর্ট করার জন্য কোন কালি নিব? হ্যাঁ, তো সাপোর্ট করার জন্য এই যে দেখো সাদা সাদা এগুলো কি এন্ডোথেলিয়াল সেলের নিচে কি থাকে? অনেক সাদা সাদা ফাইবার থাকে। আমরা জানি কোলাজেন হলো ফাইবার। তো এইগুলা কি করে? এন্ডোথেলিয়াল সেলরে সাপোর্ট করে। সাপোর্ট করার জন্য নিচে থাকে কি? এইটারে বলে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন। সাব কেন ভাইয়া? এন্ডোথেলিয়াল সেলের নিচে আছে, তাই না? এন্ডোথেলিয়াল সেলের নিচে আছে, তো এটারে বলে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন।
এবার আমরা ভাইয়া ক্লটিং প্রসেস বা রক্ততঞ্চন প্রক্রিয়া সম্পর্কে পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লটিং প্রসেস ভাইয়া দুইভাবে হইতে পারে, একটা হলো ইন্ট্রিনসিক পাথওয়ে আর একটা হলো এক্সট্রিনসিক পাথওয়ে। যাই হোক, এগুলো তোমার বইয়ে লেখা নাই, বাট আমি জাস্ট একটু বোঝানোর জন্য যে ইন্ট্রিনসিক পাথওয়ে আর এক্সট্রিনসিক পাথওয়ে এটা তোমার এভাবে কেন পড়া লাগবে, কারণ তোমার বইয়ের মধ্যে ক্লটিং ফ্যাক্টরগুলোর কাজ লেখা আছে। তো তুমি যদি এই ইগুলো পড়ো তাহলে তোমার ক্লটিং ফ্যাক্টরগুলোর কাজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ইন্ট্রিনসিক পাথওয়ে মানে কি জানো, ধরো লিটেল অর নো ড্যামেজ টু ব্লাড ভেসেল, মানে ব্লাড ভেসেলে খুবই অল্প পরিমাণ ড্যামেজ হয়েছে, অর্থাৎ ধরো শুধু এন্ডোথেলিয়াল সেলের লেয়ারটা ড্যামেজ হয়েছে, মানে ব্লাড ভেসেল বাদে অন্য কোনো টিস্যু ড্যামেজ হয় নাই। টিস্যু বলতে ভাইয়া ব্লাড ভেসেলে কি ভাইয়া মাসেল টিস্যু আছে না বলো তো, টিউনিকা মিডিয়াতে কি ভাইয়া মাস্কুলার টিস্যু আছে না বলো তো, স্মুথ মাসেল আছে না, স্মুথ মাসেল আছে, তাহলে মাসেল টিস্যু আছে, অর্থাৎ সেই এই যে ড্যামেজটা, এই ড্যামেজটা অনেক অল্প ড্যামেজ। ইন্ট্রিনসিক পাথওয়েতে কি মানে ইন্ট্রিনসিক পাথওয়েতে ক্লটিং মানে হইলে, মানে রক্ততঞ্চন হইলে অনেক অল্প ড্যামেজে যেই রক্ততঞ্চনটা হয় ওটা হলো ইন্ট্রিনসিক পাথওয়েতে হয়। ধরো তুমি জাস্ট এন্ডোথেলিয়াল সেলরে ড্যামেজ করলা, কিন্তু তুমি কোনো টিস্যু ড্যামেজ করলা না। তুমি ধরো এটার নিচে যে বড় একটা টিস্যু আছে, মাস্কুলার লেয়ারের যে টিস্যু, টিউনিকা মিডিয়াতে মাসেল টিস্যু আছে, ওইটা তুমি ড্যামেজ করলা না, তখন এটা হইব ইন্ট্রিনসিক পাথওয়েতে। আর এক্সট্রিনসিক পাথওয়েতে জানো এক্সটেন্সিভ টিস্যু ড্যামেজ। এক্সটেন্সিভ টিস্যু ড্যামেজ মানে কি, ধরো পুরা ব্লাড ভেসেল কাইটা ফেলছো, ব্লাড ভেসেলের অল্প একটু কারণ নাই, পুরা ব্লাড ভেসেলের থ্রু আউট দ্য ব্লাড ভেসেল তুমি কাইটা ফেলছো। ধরো আমি তোমার একটু বুঝাই, ধরো তুমি এই যে এন্ডোথেলিয়াল সেলটারে খালি ড্যামেজ করলা, এই জায়গাটা ড্যামেজ করলা, তখন কোন পাথওয়ে কাজ করবো ভাইয়া, ইন্ট্রিনসিক পাথওয়ে। আর যদি তুমি এই এই পুরা ব্লাড ভেসেলের ধরো একটা ছুরি দিয়ে এখান থেকে এই পর্যন্ত পুরা ব্লাড ভেসেল কাইটা দিছো, অথবা তুমি একদম টিউনিকা মিডিয়ার যে এই যে স্মুথ মাসল সেলগুলো আছে, এই স্মুথ মাসল সেলগুলোরও ড্যামেজ করে ফেলছো, তো এগুলো তো একটা টিস্যু, সো ওইটারে বলে এক্সটেন্সিভ টিস্যু ড্যামেজ, ওইটারে বলে ইন্ট্রিনসিক পাথওয়ে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন ভাইয়া এই যে ক্লটিং ফ্যাক্টর, এই ক্লটিং প্রসেসের আরেকটা নাম হলো কোয়াগুলেশন প্রসেস। এই কোয়াগুলেশন বা মানে রক্ত তঞ্চন করতে কিছু কিছু ফ্যাক্টর আছে রক্ত তঞ্চন করতে হেল্প করে, ওইগুলোরে কি বলবো ভাইয়া, প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর। অ্যাকচুয়ালি প্রোকোয়াগুলেন্ট কেন বলে, কারণ এই ফ্যাক্টরগুলো কি ইনঅ্যাক্টিভ থাকে, এই প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর অ্যাক্টিভ হয়ে কি কোয়াগুলেন্ট ফ্যাক্টরে কনভার্ট হয়, তাই না ভাইয়া, কোয়াগুলেন্ট ফ্যাক্টরে কনভার্ট হয়, এরপরে এরা ক্লটিং প্রসেস হেল্প করে। আর যারা ভাইয়া রক্ত চঞ্চন প্রিভেন্ট করে তাদেরকে আমরা কি বলছিলাম ভাইয়া, অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর। আচ্ছা, তো মোটামুটি ভাইয়া প্রোকোয়াগুলেন্ট আর অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর মিলে মোট কতগুলো ফ্যাক্টর আছে ভাইয়া, অলমোস্ট 50-এর কাছাকাছি ফ্যাক্টর আছে, বুঝতে পারছো, অলমোস্ট 50-এর কাছাকাছি ফ্যাক্টর আছে। এর মধ্যে প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর হইলো তোমার বইয়ে লেখা আছে 13টা, বাট 13টা বাদেও আরও অনেক কিছু ভাইয়া প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। সো এমন ভাইবো না যে 50 থেকে তুমি 13 মাইনাস করলে হইলো যা পাবা ওইটাই অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর, এরকম না, বুঝতে পারছো। তুমি জাস্ট এটা মনে রাখো, রক্তে প্রায় 50টি ফ্যাক্টর থাকে যারা কোয়াগুলেশন নিয়ন্ত্রণ করে। এখন কোয়াগুলেশন ভাই কার দ্বারা নিয়ন্ত্রিত হইব বলো তো, অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর আর প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর দিয়ে তো নিয়ন্ত্রিত হবে, তাই না। রক্ততঞ্চন প্রক্রিয়া বাড়াই দিবে হইলো প্রোকোয়াগুলেন্ট, রক্ততঞ্চন প্রক্রিয়া কমাই দিবে, কমাই দেওয়া মানে মাইনাস করবে কেটা, অ্যান্টিকোয়াগুলেন্ট, তাই না। তো অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর হলো রক্ততঞ্চন প্রক্রিয়া কমাই দিবে। সো এই কমানো বা বাড়ানো এটা হলো কি নিয়ন্ত্রণ করা, রেগুলেশন করা। রেগুলেশন মানে তো বুঝো নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণ কে করতেছে, রক্ততঞ্চন প্রক্রিয়া, এই প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর আর অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর করতেছে। তো মোটামুটি কয়টা প্রোকোয়াগুলেন্ট আর অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর ভাই রক্ততঞ্চন নিয়ন্ত্রণ করে, অ্যান্সার কি, অলমোস্ট 50টা, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, এখন আসো আমরা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরের নাম বলো তো, যেটা আমি পড়াই ফেলছি। গুড ভাইয়া, আমরা কি পড়াইছিলাম না যে বেসোফিল থেকে কি খরিত হয় ভাইয়া, হেপারিন খরিত হয়, যেই হেপারিন কি করে ভাইয়া রক্ত জমাট বাঁধতে দেয় না, তাই না। আচ্ছা, বেসোফিল থেকে হিস্টামিনও খরিত হয়, কিন্তু হিস্টামিন বেশি খরিত হয় কই থেকে ভাইয়া, বেসোফিলের একটা অ্যানালগ আছে যেটা টিস্যুতে থাকে, মাস্ট সেল থেকে। এই হিস্টামিন কি করে, অ্যালার্জি তৈরি করে, কথা বুঝতে পারছো। আচ্ছা, অ্যালার্জি কেমনে তৈরি করে এটা আমি বলছিলাম একটু এটা আমরা ডিটেলসে আরও পড়বো, সমস্যা নাই। আচ্ছা, এখন আসো তোমার এটা হইলো ভাইয়া, এই পিকচারটা তোমরা বুঝতে পারতেছো ভাইয়া, দেখো এটা কি ব্লাড ভেসেল না ভাইয়া, এটা হলো ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের সবচেয়ে ভিতরের এই যে লেয়ারে যে কোষগুলো আছে, এই কোষগুলা কি কোষ, এন্ডোথেলিয়াল কোষ। আচ্ছা, আমার একটু বলো তো ভাইয়া, এই এন্ডোথেলিয়াল কোষের নিচে যে ফাইবারের মতো যে দেখতেছো এগুলো কি ফাইবার,
সাব এন্ডোথেলিয়াল কোলাজেন ফাইবার। আচ্ছা, তারপরে এই যে মাকু আকৃতির যে কোষ দেখতে পাইতেছো, এগুলা কি কোষ? স্মুথ মাসল। এই যে দেখো মাকু আকৃতির যে সেলসগুলো, আমরা কি জানি স্মুথ মাসল দেখতে কিরকম? মাকু আকৃতির না ভাইয়া? স্পিন্ডল শেপ না? হ্যাঁ, তো এই দেখো এটা হলো স্মুথ মাসল, ঠিক আছে? সো ওকে গেল, তাহলে এগুলো হলো স্মুথ মাসল। তারপরে হইলো কি, আমরা এটার ইটা বুঝতে পারছি ভাইয়া, গঠনটা বুঝতে পারছি, একটা ব্লাড ভেসেল এটা, ঠিক আছে? ধরো একটা আর্টারি, এই আর্টারির সবচেয়ে ভিতরের লেয়ারে কি থাকে? এন্ডোথেলিয়াল সেল লেয়ার, তারপরে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন, এর বাইরে কি টিউনিকা মিডিয়া পাবা, এর বাইরে আরও ফাইবার পাবা, এগুলো কি টিউনিকা এক্সটার্নাল হবে, তাই না ভাইয়া? টিউনিকা এক্সটার্নাল হবে, ঠিক আছে? এর বাইরে আরও ফাইবার পাবা, এগুলো টিউনিকা এক্সটার্নাল। যাই হোক, আমরা এই পর্যন্ত থাকলেই হবে। আর এই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে হেনে হইতেছে কি ব্লাড ফ্লো। এই ব্লাডের মধ্যে ভাই কি আছে? আরবিসি আছে, ডব্লিউবিসি আছে, আর কি আছে বলো তো? প্লাটিলেট আছে না? তো আমরা তো এখন ক্লটিং প্রসেস পড়তেছি, ক্লটিং প্রসেসে তো আর আরবিসি ডব্লিউবিসির কোনো ফাংশন নাই, তাই আমি এই ব্লাডের মধ্যে আরবিসি ডব্লিউবিসি দেখাই নাই। কি দেখাইছি ভাই বলো তো? এগুলো কি সব প্লাটিলেট দেখাইছি, থ্রম্বোসাইট বা প্লাটিলেট দেখাইছি। এখন দেখো, এখন তুমি একটা নর্মালি যে ব্লাড ফ্লো, এই ব্লাড নর্মালি জমাট কেন বাঁধে না? কারণ হইলেও রক্তে কি থাকে বলো তো? হেপারিন থাকে। দেখো ভাইয়া, এটা হলো একটা হেপারিন। এই যে নীল কালারের যে বলগুলো দেখতেছো না ভাইয়া, নীল কালারের যে বলগুলো, এটা কার সাথে লাগানো আছে বলো তো ভাইয়া? এন্ডোথেলিয়াল সেলের সাথে লাগানো আছে না? এই যে নীল কালারের বলগুলা, এগুলো এন্ডোথেলিয়াল সেলের সাথে লাগানো আছে। এই বলগুলার নাম কি বলো তো? এই যে দেখো, হেপারিন, ঠিক আছে? আচ্ছা, এই বলগুলা অলওয়েজ কি করতে থাকে জানো? ক্লটিং ফ্যাক্টরগুলারে ডিঅ্যাক্টিভেট করতে থাকে। অর্থাৎ ধরো কোনো ক্লটিং ফ্যাক্টর এটার সংস্পর্শে আসলেই এই বলগুলা অলওয়েজ ক্লটিং ফ্যাক্টরের কি করে দেয়? ডিঅ্যাক্টিভেট করতে থাকে। তো ক্লটিং ফ্যাক্টরে যদি ডিঅ্যাক্টিভেট করতে থাকে ভাইয়া, ক্লটিং ফ্যাক্টর যদি অ্যাক্টিভ না হয় তাহলে কি রক্ততঞ্চন হবে? হবে না। তো এই কারণেই হেপারিন কি করে? রক্তচঞ্চন হইতে দেয় না। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হলো, এই হেপারিন কিন্তু ভাইয়া রক্তের মধ্যে ফ্রি ফ্লোটিং থাকে না। হ্যাঁ, এটা কই থাকে ভাইয়া? এন্ডোথেলিয়াল কোষের সাথে কি থাকে? অ্যাটাচ থাকে। বুঝতে পারছো? মনে রাখো, এটা কিন্তু একটা বিশাল বড় কনসেপ্ট। এটা ফ্রি ফ্লোটিং মানে ফ্রিলি ব্লাড ভেসেল এরকম ফ্লো হইতে থাকে না। বেসোফিল থেকে এটা খরিত হয়, খরিত হয়ে এটা এন্ডোথেলিয়াল সেলের সাথে কি হয়ে যায়? অ্যাটাচ হয়ে যায়, এই হেপারিনগুলো, ঠিক আছে? আচ্ছা, হেপারিনের পাশে আমি একটা কথা লিখছি, দেখছো? জিএজি। জিএজি মানে কি বলো তো? গুড, ভেরি গুড। গ্লাইকোজামিনোগ্লাইকান। গ্লাইকোজামিনোগ্লাইকান রে আরো কি বলে ভাইয়া? মিউকো পলিস্যাকারাইড বলে না? এটা আমরা পড়ছি না ভাইয়া অনুজীবে? হ্যাঁ হ্যাঁ। তো গ্যাগ হইলো কি? গ্লাইকোজামিনোগ্লাইকান অথবা মিউকোপলিস্যাকারাইড। তাহলে যদি আসে হেপারিন কি টাইপের যৌগ, তখন তুমি বলবে একটা মিউকোপলিস্যাকারাইড। কথা বুঝতে পারছো? বুঝি নাই কি? ন্যাগনামই তো একটা, হ্যাঁ ন্যাগনাম তো গ্লাইকোজামিনোগ্লাইকান, ওইটা একটা গ্লাইকোজামিনোগ্লাইকান, এটাও একটা গ্লাইকোজামিনোগ্লাইকান। বুঝতে পারছো? গ্লাইকোজামিনোগ্লাইকানের সংজ্ঞায় আমি কি বলছিলাম বলো তো? রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট থাকবে। হ্যাঁ, রিপিটিং ডাইস্যাকারাইড থাকবে। তো ওইটার মধ্যে যেই রিপিটিং ডাইস্যাকারাইড থাকে ওইটা হলো ন্যাগ আর ন্যাম, এন অ্যাসিটাইল গ্লুকোজামিন আর এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড। এখানে অন্য টাইপের রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট থাকে, যেটা তোমার জানার দরকার নাই। তোমার জাস্ট এটা জানলেই হবো যে হেপারিন কি একটা মিউকোপলিস্যাকারাইড। এবং এটার কাজ কী ভাবে বলো তো? ক্লটিং ফ্যাক্টরে অল টাইম কী করতে থাকে? ধরো এটা একটা ক্লটিং ফ্যাক্টর, এটারে হইলো নষ্ট করতে থাকে, অল টাইম ডিঅ্যাক্টিভেট করতে থাকে, ক্লটিং ফ্যাক্টরে ডিঅ্যাক্টিভেট করতে থাকে। এই কারণে ব্লাডে ক্লটিং প্রসেস হইলো চালু হইব না। এখন ধরো ক্লটিং প্রসেস চালু করতে হলে সবার আগে কি করা লাগবে? হেপারিনরে বাদ দেওয়া লাগবে, তাই না? এখন হেপারিন না ভাই বাই ডিফল্ট বাদ হয়ে যায়। কেমনে বাদ হয়ে যায় জানো? দেখো আমি তোমার দেখাই। ধরো তুমি ছুরি দিয়া ধরো, আচ্ছা বাই দা ওয়ে, এখন এখন এই জিনিসগুলো জাস্ট নর্মাল জিনিস, যে নর্মালি কেন রক্ত জমাট বাঁধ হয় না? এটার কারণ কি? রক্তের গতি অনেক বেশি থাকে। রক্তের গতি বেশি থাকলে রক্ত জমাট বাঁধবে না। এন্ডোথেলিয়ামের প্রাচীরের মসৃণতা থাকে। ভাইয়া এই যে মিউকোপলিস্যাকারাইড বা গ্লাইকোজামিনোগ্লাইকান, আমি বলছি পলিস্যাকারাইডগুলো একটু পিছলা পিছলা হয় না ভাইয়া বলো তো? একটু পিছলা পিছলা হয়, আমরা পড়ছিলাম কিন্তু যে পলিস্যাকারাইড কি স্লাইম লেয়ারে থাকে। হ্যাঁ, তো এটা একটু এন্ডোথেলিয়াল সেলরে মসৃণ করে। বুঝতে পারছো? এটা হলো এন্ডোথেলিয়াল সেলরে একটু মসৃণ করে। নাম্বার 3 দেখছে হেপারিন, যেটা নাকি ক্লটিং ফ্যাক্টর ই করে। আর নাম্বার 4-এ কি লিখছে দেখো তো? রেগুলার হেপাটিক টার্নওভার অফ ক্লটিং ফ্যাক্টরস। ক্লটিং ফ্যাক্টরস, রেগুলার হেপাটিক টার্নওভার অফ ক্লটিং ফ্যাক্টরস। রেগুলার হেপাটিক টার্নওভার অফ ক্লটিং ফ্যাক্টরস বলতে আমরা কি বুঝাই ভাইয়া বলো তো? ক্লটিং ফ্যাক্টর প্রতিনিয়ত লিভার থেকে তৈরি হয় না ভাইয়া?
মনে রাখো লিভার হইল ক্লটিং ফ্যাক্টর তৈরি করে, লিভার থেকে প্রতিনিয়ত ক্লটিং ফ্যাক্টর তৈরি হয়ে এটা রক্তে আসে এবং এটা লিভারে যাইই ধ্বংসপ্রাপ্ত হয়। কথা বুঝতে পারছো? লিভার থেকে তৈরি হয়ে এটা রক্তে আসে এবং লিভারে যাইই এটা ধ্বংসপ্রাপ্ত হয়। লিভার থেকে তৈরি হয়ে এটা রক্তে আসে ক্লটিং ফ্যাক্টর এবং এটা লিভারে যাইই হলো ধ্বংসপ্রাপ্ত হয়। তো এটারে বলে রেগুলার টার্নওভার। এই যে দেখো টার্নওভার হইতেছে, তৈরি ধ্বংস তৈরি ধ্বংস। এখন কোনো কারণে যদি ভাইয়া লিভার এই ক্লটিং ফ্যাক্টর ধ্বংস করা অফ করে দেয়, তখন ক্লটিং ফ্যাক্টরের পরিমাণ কি আনইউজুয়ালি বাইরে যাইব না? তখন কি রক্তে ক্লটিং এর তোমার প্রসেস কি মানে রক্ততঞ্চন প্রক্রিয়া কি অ্যাগ্রিগেট মানে অ্যাক্সেলারেট হবে না বলো তো? অ্যাক্সেলারেট হবে। এই কারণে ভাইয়া এই যে লিভার যদি এটার ধ্বংস না করতো তাহলে তোমার কি ক্লটিং ফ্যাক্টর আনইউজুয়ালি বাইরে যাইতো। এই কারণে বলছে রেগুলার হেপাটিক। তাহলে আমরা ভাইয়া পড়তে পারছি যে কি কি কারণে রক্ত জমাট বাঁধে না নরমালি কি কি কারণে বাড়ে না? স্পিড অফ ব্লাড ফ্লো, অনেক জোরে ব্লাড ফ্লো হইতে থাকে, আর হলো এন্ডোথেলিয়াল সেলের মসৃণতা, হেপারিন, আর হলো রেগুলার হেপাটিক টার্নওভার, মানে লিভার প্রতিনিয়ত ক্লটিং ফ্যাক্টর তৈরিও করতে থাকে ধ্বংসও করতে থাকে। এখন কোনো কারণে যদি ধ্বংস করা অফ করে দেয় তাহলে কিন্তু ক্লটিং ফ্যাক্টর অনেক বাইরে যাইব, তখন কিন্তু ভাইয়া তোমার কি ক্লটিং প্রসেস আনইউজুয়ালি চালু হয়ে যাইব, যেটা আমরা চাই না। এই কারণেই লিভার প্রতিনিয়ত ধ্বংস করতে থাকে, ধ্বংস করারই বলে টার্নওভার। এটা কি ভাই বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, সবাই বুঝতে পারছো? তারপর আহানাফ, দাদু, আরেফিন, প্রাঞ্জল, রিফা। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। এখন আসো তাইলে এইবার দেখো আমি কি বলছি ভাই, রক্ততঞ্চন শুরু করার জন্য সবার আগে কি করতে হইব? হেপারিনরে আউট করে দিতে হইব, রাইট? এই হেপারিন না ভাই বাই ডিফল্ট আউট হয়ে যায়। কেমনে আউট হয়ে যায় আমি তোমার একটু বুঝাই। দেখো, ধরো তুমি ইন্ট্রিনসিক পাথওয়ে শুরু করবা, ইন্ট্রিনসিক পাথওয়ে মানে ইন্ট্রিনসিক পাথওয়ের কি ছিল বলো তো? হালকা ড্যামেজ না বেশি ড্যামেজ? হালকা ড্যামেজ হইলে ইন্ট্রিনসিক পাথওয়ে শুরু হয়, ঠিক আছে? তো ক্লটিং প্রসেস ধরো ইন্ট্রিনসিক পাথওয়েতে শুরু করতে চাও, তাহলে তুমি ব্লাড ভেসেলরে হালকা খুচা কইরা ধরো ছিদ্র কইরা দিবা, হালকা ড্যামেজ করবা। ধরো কোনোভাবে তুমি সুরিয়াই না, এই যে এইখানে জাস্ট আমি হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ঠিক আছে, যে সুরিয়াই না জাস্ট কোনোভাবে, এটা তো আসলে সুরি দিয়ে ড্যামেজ হয় না, ইন্ট্রিনসিক পাথওয়েতে সুরি দিয়ে ড্যামেজ হয় না, বিভিন্ন কেমিক্যাল আইসা এন্ডোথেলিয়াল সেলরে ড্যামেজ করে দিতে পারে। বাট আমি ধরলাম যে জাস্ট কোনোভাবে আমি আইনা এই যে এন্ডোথেলিয়াল সেল পর্যন্ত ড্যামেজ করছি। ভাই আমি কি মাসল টিস্যু পর্যন্ত গেছি? না। তাহলে এন্ডোথেলিয়াল সেল পর্যন্ত আমি ড্যামেজ করছি। এন্ডোথেলিয়াল সেল রে ভাই যদি ড্যামেজ করি তাহলে এন্ডোথেলিয়াল সেল কি নষ্ট হয়ে যাইব? এই যে দেখো এনে নষ্ট হয়ে গেছে, দেখছো? এই জায়গায় যে নষ্ট হয়েছে দেখছো? দেখছো এন্ডোথেলিয়াল সেল নষ্ট হয়ে গেছে, ফাইটে গেছে। আচ্ছা, এন্ডোথেলিয়াল সেল যদি ভাই নষ্ট হয় তাহলে বাই ডিফল্ট ওইটার উপরে যে হেপারিন ছিল ওইটাও কি হয়ে যাইব? আউট হয়ে যাইব। কথা বুঝতে পারছো? দেখো এটার উপরে আগে হেপারিন ছিল, কিন্তু আমি ছুরি দিয়ে না হালকা করে এন্ডোথেলিয়াল সেলরে ড্যামেজ করে দিছি। ড্যামেজ করলে বাই ডিফল্ট এটা নষ্ট হয়ে যাব, এটা নষ্ট হলে হেপারিনও এন থেকে ডিটাচ হয়ে আউট হয়ে যাব। বুঝতে পারছো? কারণ এন্ডোথেলিয়াল সেল নিজেই নষ্ট হয়ে গেছে, তো হেপারিনরে কেমনে ধরে রাখবো? আমি কিন্তু বলছিলাম হেপারিন হলো এন্ডোথেলিয়াল সেলের সাথে কি থাকে, অ্যাটাচ থাকে, তাই না? তো এন্ডোথেলিয়াল সেল নিজেই নষ্ট, তাহলে হেপারিনও আউট, ঠিক আছে? তাহলে হেপারিন না থাকলে ভাই এই এরিয়াতে কি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ফাংশন থাকবে? এই যে এই এরিয়াটা, এই এরিয়াতে হেপারিনের কোনো ফাংশন থাকবে বলো তো? না। তাহলে এই এরিয়াতে হেপারিনের ফাংশন নাই, তাহলে এই এরিয়াতে কি এখন রক্ততঞ্চন হইতে পারে? এখন দেখো, যখন তুমি এন্ডোথেলিয়াল সেলরে ড্যামেজ করবা তখন কি ভাই সাব এন্ডোথেলিয়াল কোলাজেন, এই যে নিচের দিকে কি আছে এগুলো সাব এন্ডোথেলিয়াল কোলাজেন লেয়ার আছে না, এটা কি এক্সপোজড হয়ে যাবে না প্লাটিলেটের প্রতি? প্লাটিলেট কি এটার অ্যাক্সেস পাবে না? হ্যাঁ, আমি কি বলছিলাম প্লাটিলেটের উপরে কি সারফেস গ্লাইকোপ্রোটিন থাকে, তাই না ভাইয়া? এই সারফেস গ্লাইকোপ্রোটিন কার সাথে যুক্ত হইতে পারে? কোলাজেন ফাইবারের সাথে যুক্ত হইতে পারে। মনে পড়ছে বলছিলাম? তো হ্যাঁ, তো এই যে ভাইয়া এই সারফেস গ্লাইকোপ্রোটিন, এখন প্লাটিলেট দেখো, আরে প্লাটিলেট প্লাটিলেট কি করে? প্লাটিলেট আইসা আস্তে করে এই কোলাজেনের সাথে যুক্ত হয়। কি দিয়ে যুক্ত হয় ভাইয়া? ওই যে সারফেস গ্লাইকোপ্রোটিন আছিল ওইটা দিয়ে যুক্ত হয়। মনে আছে তোমাদের সবার সারফেস গ্লাইকোপ্রোটিনের কথা? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখন আসো, তাহলে এইবার যুক্ত হইলো, যুক্ত হওয়ার পরে কি হয়ে যায়? এটা অ্যাক্টিভেট হয়ে যায় না ভাইয়া? হুম অ্যাক্টিভেট হওয়ার পর কি করবে তোমরা নিজেরাই বলো, এটা অ্যাক্টিভেট হওয়ার পর কি করবে আমার একটু বলো তো?
স্যাক ক্ষরণ করবে, এটা হলো সবার আগে করবে, তাই না ভাইয়া? স্টোরড গ্লাইকোপ্রোটিনগুলা সারফেসে নিয়ে যাবো, তাই না? আচ্ছা, স্যাক ক্ষরণ করলে এটাতে কি কি খরিত হইব ভাইয়া? সেরোটোনিন খরিত হবে, এডিপি খরিত হবে, আর কি খরিত হবে? সেফালিন, তাই না? আচ্ছা, সেরোটোনিন কি করবে বলো তো? সেরোটোনিনের কাজ কি বলছিলাম? ভেসোকনস্ট্রিকশন। এই যে সেরোটোনিন খরিত হইছে, এই সেরোটোনিন কি করব জানো? এই সেরোটোনিনটা যায় এই যে এই স্মুথ মাসলগুলোর উপরে কাজ করব, এবং পাশাপাশি এই স্মুথ মাসলগুলোর উপরেও কাজ করবে। সেরোটোনিন তো একটা কেমিক্যাল, তো অনেক কেমিক্যাল খরিত হয়, এটা ব্যাপন প্রক্রিয়ায় এনে স্মুথ মাসলে যায়, স্মুথ মাসলে যায়, তাহলে স্মুথ মাসলগুলোর উপরে কাজ করলো। স্মুথ মাসলগুলোর উপরে যদি ক্লাস করে ভাইয়া, স্মুথ মাসলগুলো কি কনস্ট্রিকশন মানে কন্ট্রাক্ট করবে নাকি রিল্যাক্স করবে বলো তো? আচ্ছা, কন্ট্রাক্ট করলে তখন কি হবে? ভেসো কনস্ট্রিকশন ঘটবে না? তখন এই যে দেখো, ভেসো কনস্ট্রিকশন ঘটলে কি হয় দেখো, ব্লাড ভেসেলের লুমেনটা কি বড় হয় না ছোট হয়? ন্যারো হয়ে যায়। ন্যারো হয়ে গেলে লাভ কি বলো তো? কেন ন্যারো করে দিলাম, লাভ কি? এটা ছাড়া আরেকটা লাভ আছে, বলো তো কি? ব্লাড ফ্লো এখানে বেশি হইব। দেখো এই জায়গায়, এই যে দেখো, যখন ন্যারো ছিল না তখন কি এই জায়গায় বেশি রক্ত আসতে পারতো? তুমি দেখো এই এরিয়াটা দেখো, যখন সে ন্যারো ছিল না তখন কি এখানে বেশি রক্ত আসতে পারতো? নাকি ধরো এই মোমেন্টে, ধরো এটা এই মোমেন্টে বেশি রক্ত আসতেছে, নাকি যখন সংকুচিত হয়ে গেছে তখন বেশি রক্ত আসতেছে বলো তো? আগে বেশি রক্ত আসতেছিল। তাহলে আগে যদি বেশি রক্ত আসে তাহলে এখানে তোমার ড্যামেজ হয়েছে, তাহলে রক্তগুলা বাইরে লিক হওয়ার সম্ভাবনাও কি বেশি থাকে? বুঝতে পারছো? তাহলে আমি ভেসো কনস্ট্রিকশন করে কি করলাম জানো? এই জায়গাটা ন্যারো করে দিলাম। ন্যারো করলে ভাই এখানে কি বেশি রক্ত আসবে না কম রক্ত আসবে? ব্লাড ফ্লো কইমা যাইব। ব্লাড ফ্লো কইমা গেলে ব্লাড লসও কি হবে? কম হবে। কথা বুঝতে পারছো? এই ব্লাড ভেসেলটা আমি সংকুচিত করে দিছি যাতে এই ব্লাড ভেসেলে কম রক্ত আসে, কারণ এই ব্লাড ভেসেলে যদি বেশি রক্ত আসে তাহলে ব্লাড লিকেজ বা হইলো ব্লাড লসও কি হবে? বেশি হবে। কথা বুঝতে পারছো লজিক? আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝলাম। সেরোটোনিনের কাজ দিল, তাহলে শেষ। ঠিক আছে, ভেসো কনস্ট্রিকশন হইলো নাম্বার 1 রেজাল্ট, কি? ভেসো কনস্ট্রিকশন। এবার সবাই এডিপি। এডিপির কাজ কি বলো তো ভাই? এডিপি এই জায়গায় খরিত হয়েছে, তাহলে এডিপির কনসেন্ট্রেশন কোন জায়গায় বেশি থাকবো? হ্যাঁ, কোন জায়গায় এডিপির এই এরিয়াতে কি এডিপির কনসেন্ট্রেশন বেশি থাকবে না? কারণ এই প্লাটিলেট থেকে এডিপি খরিত হইতেছে। হ্যাঁ, আর এডিপি কি হিসেবে কাজ করে আমি বলছিলাম ভাই? কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করে না? এটা কি প্লাটিলেটগুলোর আকর্ষণ করে না নিজের দিকে? হ্যাঁ, আর প্লাটিলেটগুলো কি কেমোট্যাক্সিস প্রক্রিয়ায়, ধরো এই প্লাটিলেটটা কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় যেইখানে এডিপির কনসেন্ট্রেশন বেশি আছে ওইখানে যাবে। এই প্লাটিলেটটা কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় যেখানে এডিপির কনসেন্ট্রেশন বেশি আছে ওইখানে যাবে। কথা বুঝতে পারছো? তো ওরা কি করে? কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় এইখানে আসে। এই অ্যাগ্রিগেশনটা কে করে ভাই? এডিপি করে, তাই না? আচ্ছা, তাহলে ভাই এই যে প্লাটিলেট আইসা, আর প্লাটিলেট একজনের সাথে আরেকজন কিভাবে লাগে বলো তো? মনে আছে স্টোরড গ্লাইকোপ্রোটিনের কথা বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, মনে আছে এই যে সিউডোপডে গ্লাইকোপ্রোটিন ছিল, এটার সাথে আরেকটা কি লাগছিল? হ্যাঁ, স্টোরড গ্লাইকোপ্রোটিন একটার সাথে আরেকটারে কি করছিল? মার্চ করে দিছিল। তো এইভাবে হইলো প্লাটিলেট কি হয়? অ্যাগ্রিগেট হয়। অ্যাগ্রিগেট হয়ে এখানে কি তৈরি হইলো ভাইয়া? এখানে যেটা তৈরি হইলো এটা কি একটা মানে একটা পিণ্ড তৈরি হইলো না ভাইয়া বলো তো? আচ্ছা, এই পিণ্ডরে এই মানে এই প্লাগ, এটা কি পিণ্ডরে বলে প্লাগ, ঠিক আছে, প্লাগ। এই প্লাগটারে বলে প্লাটিলেট প্লাগ। আমার কথা বুঝতে পারছো কি? হ্যাঁ, না না, হিমোস্ট্যাটিক প্লাগ এটা না, এটা হিমোস্ট্যাটিক প্লাগ না, এটা শুধু প্লাটিলেট প্লাগ। এটার এখানের মধ্যে কি অন্য কিছু আছে নাকি শুধু প্লাটিলেট আছে? শুধু প্লাটিলেট আছে। এটার নাম হলো শুধু প্লাটিলেট প্লাগ। ঠিক আছে, প্লাগ মানে হলো এনে জমা হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে সেকেন্ড ঘটনাটা কি ভাইয়া? প্রথম ঘটনা হলো সেরোটোনিনের কারণে ভেসোকনস্ট্রিকশন হলো। সেকেন্ড ঘটনা হলো এডিপির কারণে কি হইলো ভাইয়া? প্লাটিলেট প্লাগ তৈরি হলো, তাই না? প্লাটিলেট প্লাগ এসে কি এখানে জমাট বাঁধলো, তাই না? মানে জমা হয়ে গেল। জমা হয়ে গেলে ব্লিডিংটা কি ভাইয়া স্টপ হবে না? ব্লিডিং মোটামুটি স্টপ হবে। তাও ধরো প্লাটিলেটের মাঝখানে একটু আর একটু গ্যাপ থাকতে পারে, ওই গ্যাপ দিয়ে কি কিছু ফ্লুইড লিকেজ হইতে পারে না? আরবিসি বা ডব্লিউবিসি লিকেজ হবে না, কারণ আরবিসি ডব্লিউবিসি তো বড়, তাহলে ওরা হেনে লিকেজ হবে না, বাট কিছু ফ্লুইড তো ভাইয়া লিকেজ হইতে পারে দুইটা প্লাটিলেটের মাঝখান দিয়ে, তাই না? বলো তো। হ্যাঁ, তো এই ফ্লুইড লিকেজটাও আমার কমাইতে হইব, তাহলে এই জায়গাটারে কি আরও শক্ত করতে হইব, তাই না?
হ্যাঁ এইবার আসো ক্লটিং প্রসেস। এই যে এখন দেখো ক্লটিং প্রসেস, এখন দেখো কি হয়। এখন কাহিনী হইলো এটার একটু সামনে এনে নিলাম। দেখো এখান থেকে এই প্লাটিলেট থেকে একটা ফ্যাক্টর খরিতে হয়। ফ্যাক্টরের নামটা কি ভাই? ফ্যাক্টর 12। ঠিক আছে, ফ্যাক্টর 12। ফ্যাক্টর 12-এর ফ্যাক্টর 12 দেখো ফ্যাক্টর 12 কি করে? ফ্যাক্টর 12 দেখো ফ্যাক্টর 12-এর পরে ধরো মোট 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, বুঝছো? মোট কয়টা ক্লটিং ফ্যাক্টর আছে ভাইয়া? 13টা। তার মধ্যে ফ্যাক্টর 1 2 3 4 5 6 7 8 এরকম আছে। যেমন ফ্যাক্টর 1-এর নাম কি বলো তো? গুড। ফ্যাক্টর 1-এর নাম হলো ফাইব্রিনোজেন। ঠিক আছে, এটা প্রথম 4টা ফ্যাক্টর, এটা খুবই ক্রুশাল। এটা হলো এইভাবে মনে রাখে, ফুল পরে টুপ করে। ঠিক আছে, তাহলে ফুল দিয়া হইলো প্রথম ফ্যাক্টর ফাইব্রিনোজেন। হ্যাঁ, পরে দিয়া দিয়া কি? প্রথম বিন। হ্যাঁ, তারপরে টুপ করে টু দিয়ে কি ভাইয়া? থ্রম্বোপ্লাস্টিন। গুড, থ্রম্বোপ্লাস্টিন। আর লাস্টে ক দিয়ে কি? ক্যালসিয়াম আয়ন। তো এটা হলো প্রথম 4টা। পরে হলো ফ্যাক্টর 5 আছে, ফ্যাক্টর 5-এরও কিছু নাম আছে, ফ্যাক্টর 6-এরও নাম আছে, 7-এরও নাম আছে। এই নামগুলো আমরা অন দ্য ওয়েতে পড়ে নিব, সমস্যা নাই। ঠিক আছে, বাট মেইন কথা হলো কোন ফ্যাক্টর কারে অ্যাক্টিভেট করে এটা হলো দেখো। মনে রাখবা ফ্যাক্টর 12 এর পরের ফ্যাক্টরে অ্যাক্টিভেট করবে। পরের ফ্যাক্টর কি হয়? ফ্যাক্টর 11, তাই না? আচ্ছা, ফ্যাক্টর 11 এর পরের ফ্যাক্টরে মানে এর আগের মানে আগের নাম্বারের ফ্যাক্টরে অ্যাক্টিভেট করব, তাহলে কি আসবে? ফ্যাক্টর 10। কিন্তু মনে রাখবা ফ্যাক্টর 10টা একটু স্পেশাল, তাই ফ্যাক্টর 10 তুমি গুনবা না। ফ্যাক্টর 10টা একটু স্পেশাল, ফ্যাক্টর 10টা কিন্তু খুবই স্পেশাল। তাহলে ফ্যাক্টর 10টারে আমি গুনবো না। তাহলে 10-এর পরে কি আসে বলো তো? 9 আসে। আচ্ছা, 9-এর পরে কি আসে বলো তো? 8 আসে। আচ্ছা আচ্ছা, 8 এরপরে 8 আর 9 মিলা কি করে জানো? ফ্যাক্টর 10 রে অ্যাক্টিভেট করে। ফ্যাক্টর 7 এইখানে কাজ করে না। ঠিক আছে, ইন্ট্রিনসিক পাথওয়েতে ফ্যাক্টর 7 কাজ করে না, ফ্যাক্টর 7 কাজ করে এক্সট্রিনসিক পাথওয়েতে। এটা তোমরা এক্সট্রিনসিক পাথওয়ে পড়ার সময় বুঝে যাবা, বাট আমি জাস্ট একটা ধারণা দিলাম যে কি হইলো। তাহলে আমার একটু বলো তো ভাই, ফ্যাক্টর 12 কারে অ্যাক্টিভেট করে দিব? ফ্যাক্টর এর আগে আরো অ্যাক্টিভেট করলো, কিন্তু ফ্যাক্টর 12 এর আরও একটা কাজ আছে। আর বাই দ্য ওয়ে ফ্যাক্টর 11-এর আরেকটা নাম আছে, নামটা কি জানো? প্রথম বিন, হ্যাঁ প্লাজমা প্লাজমা পি দেখো, পিটিএ মানে কি জানো? পি দিয়া হইল প্লাজমা, হ্যাঁ টি দিয়া হইল কি? থ্রম্বোপ্লাস্টিন। আর এ দিয়ে কি বলতো? অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ এটা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন তৈরিতে একটা প্রিকারসর হিসেবে কাজ করে। অ্যান্টিসিডেন্ট মানে অগ্রগামী, অ্যান্টি মানে হইলো অগ্র, সম্মুখ। কথা বুঝতে পারছো? তো প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন তৈরিতে হইলো ও হেল্প করে। কথা বুঝতে পারছো? সো এটা হইলো এটার আরেকটা নাম। কারণ ফ্যাক্টর 12 না ভাই আরেকটা কাজ করে। দেখো আরেকটা কাজ কি করে দেখো, সে হইলো প্লাজমায় একটা তোমার একটা থাকে, প্রোটিন থাকে, মানে একটা প্রোটিন থাকে। প্রোটিনের নাম হইলো কাইনিনোজেন। নাম কি ভাইয়া বলো তো? তোমার কি মনে হয় কাইনিনোজেন কি অ্যাক্টিভেটেড নাকি আনঅ্যাক্টিভ মানে ডিঅ্যাক্টিভেটেড বলো তো? হ্যাঁ, তাহলে এটা কি নোজেন আছে, নোজেন মানে কি? এটা ইনঅ্যাক্টিভেটেড, তাই না? আচ্ছা, এটারে কে অ্যাক্টিভেট করে জানো? এই যে ফ্যাক্টর 12 এসে এটারে অ্যাক্টিভেট করে। তাহলে এটারে অ্যাক্টিভেট করলে কি তৈরি হবে বলো তো? প্লাজমা কাইনিন তৈরি হবে। ভেরি গুড, এটা কি তৈরি হবে? প্লাজমা কাইনিন তৈরি হবে। বুঝতে পারছো? ফ্যাক্টর 12 এটারে অ্যাক্টিভেট করবে। ফ্যাক্টর 12 দুইটা কাজ করে, একটা হলো তোমার ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেট করে, আরেকটা কাজ কি ভাই? প্লাজমা কাইনিনোজেনকে অ্যাক্টিভেট করে কিসে কনভার্ট করে? কাইনিনে কনভার্ট করে। ঠিক আছে, এই কাইনিন কি করে জানো? ক্যালিক্রাইন তৈরি করে। ঠিক আছে, ক্যালিক্রাইন তৈরি করে। এখন ক্যালিক্রাইন আবার কি করে? ক্যালিক্রাইন অন দি আদার হ্যান্ড সে আবার হইলো আবার হইলো ফ্যাক্টর হইলো তোমার কি ফ্যাক্টর 11 না, হ্যাঁ অন দি এই ক্যালিক্রাইনিন আবার হইলো ফ্যাক্টর 11 রে অ্যাক্টিভ করে। তাহলে দেখো ফ্যাক্টর 12 কিন্তু দুইভাবে ফ্যাক্টর 11 রে অ্যাক্টিভ করতেছে। একটা হলো কি ফ্যাক্টর 11 রে ডিরেক্টলি অ্যাক্টিভ করতেছে, তাই না? অন দি আদার হ্যান্ড সে আবার যায় কি একটা পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি করতেছে। পজিটিভ ফিডব্যাক লুপ মানে কি জানো? দেখো ও গিয়া এটারে ঠেলা মারে, এটা গিয়া কাইনিনে কনভার্ট হয়, কাইনিন আবার ক্যালিক্রাইনে কনভার্ট হয়, ক্যালিক্রাইন যায় আবার এটারে অ্যাক্টিভ করে। তাহলে দেখো এটা পজিটিভ ফিডব্যাক একটা লুপ। সব কি প্লাস প্লাস হয়ে যাচ্ছে না ভাইয়া বলো তো? এনে কোনো নেগেটিভ আছে?
নাই, তাহলে এটা হলো একটা পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি করে। কথা বুঝতে পারছো? এই যে মনে রাখো, কে তৈরি করে ভাইয়া? ফ্যাক্টর 12। তাহলে ফ্যাক্টর 12 দুইভাবে ফ্যাক্টর 11কে অ্যাক্টিভ করে। একটা হলো ডিরেক্টলি, আরেকটা কিসের মাধ্যমে বলো তো? ক্যালিক্রাইন তৈরির মাধ্যমে। ক্যালিক্রাইন তৈরির মাধ্যমে ফ্যাক্টর 11কে কি করতে পারে? অ্যাক্টিভ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি করে। আচ্ছা, এই ফ্যাক্টর 11 তারপরে কারে অ্যাক্টিভ করো ভাই? 10 তো না, তাহলে কি হবে? ফ্যাক্টর 9। আচ্ছা, ফ্যাক্টর 9 পরে কারে অ্যাক্টিভেট করবে ভাইয়া? ফ্যাক্টর 8। দেখো 12 এর পরে 11, 11 এর পরে 10 আসার কথা, কিন্তু 10 একটু স্পেশাল, তাই আমরা ওইটা বাদ দিয়ে কি নিছি? 9 নিছি। 9 এর পরে কি আসার কথা? 8। এখন দেখো এই ফ্যাক্টর 8 কি করে জানো? ফসফোলিপিড আর ক্যালসিয়ামের উপস্থিতিতে, ফসফোলিপিড আর হলো ক্যালসিয়াম, পিএল দিয়ে আমি বুঝাইছি ফসফোলিপিড, সিএ দিয়ে বুঝাইছি ক্যালসিয়াম। ফসফোলিপিড আর ক্যালসিয়ামের সহায়তায় এই ফ্যাক্টর 8 ফ্যাক্টর 10 রে অ্যাক্টিভেট করে। কথা বুঝতে পারছো? ফ্যাক্টর 8 ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করে। ভাইয়া এইটা কোন ফসফোলিপিড বলো তো? সেই ফসফোলিপিড যেটা প্লাটিলেট ক্ষরণ করছে, সেফালিন। কথা বুঝতে পারছো? এটা কোন ক্যালসিয়াম ভাইয়া? সেই ক্যালসিয়াম যেটা ক্লটিং ফ্যাক্টর 4, তাই না? রক্ততঞ্চনে হেল্প করে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে কি এই ফ্যাক্টর 8 হইলো, মনে রাখবা এরে এই ফ্যাক্টর 10 রে, যে ফ্যাক্টর 10 কিন্তু খুবই ক্রুশাল পার্ট। এটা ভাইয়া তোমার এক্সট্রিনসিক পাথওয়েতেও ক্রুশাল, এটা ইন্ট্রিনসিক পাথওয়েতেও থাকে, এক্সট্রিনসিক পাথওয়েতেও থাকে। এই ফ্যাক্টর 10ই হইলো ভাইয়া তোমার প্রথম বিনরে থ্রম্বিনে কনভার্ট করে। কথা বুঝতে পারছো? ফ্যাক্টর 10ই হইলো একটা তোমার প্রথম বিনরে থ্রম্বিনে কনভার্ট করে, মনে রাখবা। তো ফ্যাক্টর 10 কিন্তু একদম সেন্ট্রাল একটা পার্ট। তো এটা অ্যাক্টিভ করতে তোমার কি কি লাগতেছে? দাও, ফ্যাক্টর 8 লাগতেছে, ক্যালসিয়াম লাগতেছে, আর কি লাগতেছে? ফসফোলিপিড লাগতেছে। ঠিক আছে? আচ্ছা, ফ্যাক্টর 10 যদি একবার অ্যাক্টিভ হয়ে যায়, তারপরে সেই আবার ক্যালসিয়াম আর ফসফোলিপিডের সহায়তায় এই ফ্যাক্টর 10 কি করে ভাই? আমি বলছিলাম প্রথম বিনরে কিসে কনভার্ট করে? থ্রম্বিনে কনভার্ট করে। প্রথম বিনকে থ্রম্বিনে কনভার্ট করে। এরপরের থেকে তোমাদের ভাই ইজি, বুঝতে পারছো? এরপরের থেকে স্টেপগুলো তোমাদের কাছে ইজি, এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। এখন তুমি একটু খেয়াল করো, এই থ্রম্বিন হইলো প্রোথ্রম্বিন কি ভাই? থ্রম্বিনের ইনঅ্যাক্টিভ ফর্ম না? এটা এই কারণেই তো এটার নামের সাথে কি আছে? প্রো আছে। হ্যাঁ, প্রো আছে, কারণ প্রোথ্রম্বিন হলো থ্রম্বিনের ইনঅ্যাক্টিভ পার্ট। তো প্রোথ্রম্বিন অ্যাক্টিভেট হয়ে থ্রম্বিনে কনভার্ট হয়। আর থ্রম্বিন নিজে কি? থ্রম্বিন নিজে হইলো ভাই একটা এনজাইম, এটা একটা প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম মানে কি ভাই? নিশ্চয়ই এটা প্রোটিন রে কি করে? লাইসিস করে। তাহলে মনে রাখবা থ্রম্বিন হলো একটা এনজাইম, এটা একটা প্রোটিওলাইটিক এনজাইম। আরেকটা তোমার কথা বলি যে কিভাবে প্রোথ্রম্বিন থ্রম্বিনে কনভার্ট হয়, এটা একটু দেখো কিভাবে প্রোথ্রম্বিন থ্রম্বিনে কনভার্ট হয়। একটু দেখো তোমাদের বইয়ে লেখা আছে। ও আচ্ছা, আরেকটা কথা বলি যে এই যে ভাই এইখানে দেখো ফ্যাক্টর 10 কি করছে বলো তো? প্রোথ্রম্বিনরা থ্রম্বিনে কনভার্ট করছে না? কার কার উপস্থিতিতে? ফসফোলিপিড আর ক্যালসিয়ামের উপস্থিতিতে। এই জায়গায় যদি আমি ভাই ফ্যাক্টর 5 দিয়ে দেই, মানে ফ্যাক্টর 5 রেও যদি উপস্থিত করি ফ্যাক্টর 5কে, তখন এই বিক্রিয়ার গতিটা অনেক বেশি জোরে বাড়ে। কথা বুঝতে পারছো? এই বিক্রিয়ার কি বাড়ে? গতি বাড়ে। ঠিক আছে? মানে অর্থাৎ প্রথম্বিন তাড়াতাড়ি থ্রম্বিনে কনভার্ট হয়, বিক্রিয়ার গতি বাড়ে। কথা বুঝতে পারছো? এই কারণে ফ্যাক্টর 5 রে, ফ্যাক্টর 5 কি করে বলো তো? এই বিক্রিয়ার গতি বাড়ায় না, অ্যাক্সেলারেট কইরা দেয় না? আচ্ছা, তোমরা একটু দেখবা ভাই ফ্যাক্টর 5 এর নামটা কি দেওয়া আছে, একটু দেখো তো বইয়ে। আরেকটা কি অ্যাক্সেলারিন দেওয়া নাই? প্রো অ্যাক্সিলারিন। হ্যাঁ, ল্যাবাইল ফ্যাক্টর। তো প্রো অ্যাক্সিলারিন মানে ল্যাবাইল মানে কি বল? ল্যাবাইল সেল পড়ছিলাম আমরা, ল্যাবাইল সেল। আমরা কিন্তু 3 ধরনের সেল পড়ছিলাম, একটা কি স্টেবল সেল, একটা ল্যাবাইল সেল, আর একটা পার্মানেন্ট সেল। মনে আছে? কোষ বিভাজন নাকি পড়াই নাই? কোন ক্লাসে কোন ব্যাচে পড়াইলাম? আর যাই হোক, 3 ধরনের সেল আছে ভাই। একটা হলো ল্যাবাইল সেল। ল্যাবাইল সেল কারা জানো? স্টেম সেল, দ্রুত ডিভিশন করে, তাই না? স্টেবল সেল কারা জানো? যাদেরকে পাছায় আঙ্গুল না দিলে ডিভিশন করে না, পাছায় আঙ্গুল দিলে ডিভিশন করে। আর পার্মানেন্ট সেল কারা জানো? যারা কোনো দিনই ডিভিশন করে না। যেমন উদাহরণ দাও। হ্যাঁ, আরবিসি তো আছে, বাট আরেকটা আছে যেটা হলো কোনো দিনই ডিভিশন করে না। বলো তো কি? নিউরন আর হলো মাসল। নিউরন আর মাসল কখনো ডিভিশন করে না। কথা বুঝছো? এগুলো হলো পার্মানেন্ট সেল। বাকি বডির ম্যাক্সিমামই স্টেবল সেল। আর স্টেবল সেলের একটা উদাহরণ হলো হেপাটোসাইট, লিভার সেল। লিভারে পাছায় আঙ্গুল দিলে লিভার কিন্তু ডিভিশন করে। ধরো লিভার তোমার বডিতে আছে, তুমি 60% লিভার কাইটা দিলা, কিছুদিন পর কি দেখবা জানো? ওই লিভার আবার ওই 60% গ্রো করে ফেলছে, রিজেনারেট করে ফেলছে।
লিভারের অনেক রিজেনারেশন ক্যাপাসিটি আছে, কথা বুঝতে পারছো? এখন কথা হলো 60% না কাটলে কি হেপাটোসাইটগুলো ডিভিশন করতো না, তো তুমি পাছায় আঙ্গুল দিছো তাই ডিভিশন করছে। সো এগুলোরে বলে স্টেবল সেল, যারা নাকি নর্মালি ডিভিশন করে না কিন্তু পাছায় আঙ্গুল দিলে ডিভিশন করে। আরেকটা হলো পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেল কারা? যারা কখনো পাছায় আঙ্গুল দিলেও ডিভিশন করে না, কথা বুঝতে পারছো? যেমন তোমার কি নিউরন আর হলো পেশিকোষ, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো ল্যাবাইল ফ্যাক্টর কেন বলছে ভাইয়া? ওই যে অনেক তাড়াতাড়ি ডিভিশন করে, ওই ল্যাবাইল মানে ওই দ্রুত, বুঝতে পারছো? আর প্রো অ্যাক্সিলারিন কেন বলছে জানো? ওইটা ফ্যাক্টর 5 এর ইনঅ্যাক্টিভ ফর্ম। ফ্যাক্টর 5 এর ইনঅ্যাক্টিভ ফর্ম হলো প্রো অ্যাক্সিলারিন, অ্যাক্টিভ হয়ে গেলে ওটার কি বলে? অ্যাক্সেলারিন, কথা বুঝতে পারছো? আর অ্যাক্সেলারিনের কাজ কি ভাইয়া? এই প্রসেসটারে কি করা? আমি বলছি না বিক্রিয়ার গতি কি করে? বাড়িয়ে দেয়। তাহলে বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয় মানে কি? অ্যাক্সেলারেট করে। অ্যাক্সেলারেট করলে এই প্রোথ্রম্বিন থ্রম্বিনে কনভার্ট হয়, ঠিক আছে? এখন আসো ভাইয়া, প্রোথ্রম্বিন দেখো, এই প্রোথ্রম্বিনের মাঝখানে হলুদ কালারটা হইলো প্রোটিন, আর এই গোল যে দেখতেছো এই গোলটা হইলো তোমার ধরো একটা মনোস্যাকারাইড। তাহলে আমার একটু বলো তো এই প্রোথ্রম্বিন জিনিসটা কি ধরনের জিনিস, মানে কি ধরনের সাবস্টেন্স হবে? এই গোলটা যদি মনোস্যাকারাইড হয় তাহলে এটা কি হবে? ভেরি গুড। দেখো গোলটা যদি মনোস্যাকারাইড হয় তাহলে এটা কি হবে ভাইয়া? কার্বোহাইড্রেট শিকল হবে না, বলো তো? তাহলে দেখ প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট শিকল যুক্ত সাইডে, তাহলে এই প্রোথ্রম্বিন কি বলো তো? একটা প্রোথ্রম্বিন একটা গ্লাইকোপ্রোটিন, এটা তোমার বইয়ে লেখা আছে, দেখবা প্রোথ্রম্বিন একটা গ্লাইকোপ্রোটিন। এখন ফ্যাক্টর 10 আইসা কি করে জানো? ফ্যাক্টর 10 আইসা কি করে জানো? হ্যাঁ, ফসফোলিপিড ক্যালসিয়াম আর কি ফ্যাক্টর 5 এর সহায়তায়, ফ্যাক্টর 5 এর সহায়তায় ফসফোলিপিড ক্যালসিয়াম আর ফ্যাক্টর 5 এর সহায়তায় ফ্যাক্টর 10 আইসা এই তোমার এইটা কাইটা দেয়, কথা বুঝতে পারছো? দেখো এইটা কি প্রোথ্রম্বিন না? এটা তো প্রোথ্রম্বিন। তো ফ্যাক্টর 10 আইসা কি করে জানো? এই যে গ্লাইকোপ্রোটিন যে শিকলটা আছে এটা কাইটা দেয়। এটা কাইটা দিলে এটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে এটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং কিসে কনভার্ট হয়? থ্রম্বিনে। তাহলে তোমার বইয়ে দেখবা লেখা আছে থ্রম্বিন হলো একটা প্রোটিন, কিন্তু প্রোথ্রম্বিন কি? গ্লাইকোপ্রোটিন। কেমনে বুঝতে পারছো কিভাবে প্রোথ্রম্বিনটা থ্রম্বিনে কনভার্ট হয় আর কিভাবে তুমি সাবস্টেন্সগুলোর নাম রিলেট করবা? প্রোথ্রম্বিন হলো গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন মানে কি? প্রোটিন। তো এই হলুদ পার্টটা হলো প্রোটিন, এই হলুদ পার্টটা কি? প্রোটিন। আর এই সাইডে যে কার্বোহাইড্রেট চেইন আছে এটা হলো শিকল, কার্বোহাইড্রেট শিকল। তো কার্বোহাইড্রেট মানে কি? আমরা জানি গ্লাইকো, গ্লুকোজ থেকে আসছে, গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট, সো এটা কার্বোহাইড্রেট শিকল। তো ফ্যাক্টর 10 কি করে ভাই? এই কার্বোহাইড্রেট শিকলটা কি করে দেয়? কাইটা দেয়। কার্বোহাইড্রেট শিকলটা কাইটা দিলে এটা কিসে কনভার্ট হয়? থ্রম্বিনে কনভার্ট হয়। তাহলে কার্বোহাইড্রেট শিকল যদি না থাকে তাহলে থ্রম্বিনে কি কোনো কার্বোহাইড্রেট শিকল থাকবে না? তাহলে থ্রম্বিন কি গ্লাইকোপ্রোটিন হবে না প্রোটিন হবে? অ্যান্সার হলো কি? প্রোটিন হবে, কথা বুঝতে পারছো? সো এইভাবে হইলো তুমি ই করবা যে প্রোথ্রম্বিন হলো গ্লাইকোপ্রোটিন আর থ্রম্বিন হলো প্রোটিন। কেমনে ভাই? কারণ ফ্যাক্টর 10 আইসা এইখানে কার্বোহাইড্রেট শিকল কি করে দিছে? কাইটা দিছে। এবং এই থ্রম্বিন কি ভাই? আমি বলছিলাম এটা কি একটা প্রোটিওলাইটিক এনজাইম। তার মানে নিশ্চয়ই এটা অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে নিশ্চয়ই 2-3টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে এটা কি বন্ড কি ভাঙে না গড়ে? প্রোটিওলাইটিক প্রোটিন কি দিয়ে গঠিত ভাই? অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত না? তো এগুলো অ্যামিনো অ্যাসিডের মধ্যে বন্ড কি ভাঙতে পারে নিশ্চয়ই, তাই না? স্পেসিফিক অ্যামিনো অ্যাসিডের মাঝখানে বন্ড যেগুলো আছে, ধরো এটা একটা অ্যামিনো অ্যাসিড এ, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিড এ, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিড এ। তো এই স্পেসিফিক অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে বন্ড সে ভাঙা দিতে পারে, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন কোন প্রোটিনটা সে ডাইজেস্ট করে? এটা হলো কথা। কোন প্রোটিনটা সে ডাইজেস্ট করে? চলে আসো, দেখো ভাই এই যে তোমার এখানে কি আছে? ফাইব্রিনোজেন আছে, দেখছো? এই মালটা হলো একটা ফাইব্রিনোজেন, এটা একটা ফাইব্রিনোজেন, এটা একটা ফাইব্রিনোজেন, এটা একটা ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন জিনিসটা কি ভাইয়া? ফাইব্রিনোজেন একটা প্রোটিন, ওকে বুঝলাম। ফাইব্রিনোজেনের দুই প্রান্তে ভাইয়া যে অ্যামিনো অ্যাসিডের শিকলগুলো থাকে, আর দুই প্রান্তে এই যে এই জায়গায় যে অ্যামিনো অ্যাসিডগুলো থাকে, ওই অ্যামিনো অ্যাসিডগুলো কি চার্জযুক্ত ভাইয়া? পজিটিভলি চার্জ। আচ্ছা, পজিটিভলি চার্জ, বুঝলাম। মানে দেখো ফাইব্রিনোজেন কিন্তু পুরাটাই প্রোটিন, পুরাটাতেই হইলো তোমার অ্যামিনো অ্যাসিডের শিকল থাকে, কিন্তু পুরাটার মাঝখানের টুকু হইলো নিউট্রাল, কিন্তু একদম প্রান্তের দিকে কি থাকে ভাইয়া বলো তো? এই যে যতটুকু ভাই আমি এই যে এই জায়গায় হলো মার্ক করে দেখাইছি, এতটুকু হইলো কি থাকে? পজিটিভলি। মাঝখানের টুকু নিউট্রাল, ঠিক আছে? তাহলে এই প্রান্তে মাঝখানের টুকু নিউট্রাল, প্রান্তের দিকে হলো পজিটিভলি চার্জ দেয়। তাহলে একটা পজিটিভ ভাই আরেকটা পজিটিভলি কি রিপেল করবে না আকর্ষণ করবে বলো তো?
রিপেল করবে। কারণ রিপেল করলে ফাইব্রিনোজেনগুলো কি নিজে করে কাছাকাছি কখনো আসবো? দূরে সরে যাব। এখন ভাইয়া থ্রম্বিন কিন্তু তৈরি হয়েছে, মনে আছে আমাদের থ্রম্বিন তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, ফ্যাক্টর 10 এর কারণে থ্রম্বিন তৈরি হয়েছে। থ্রম্বিনটার কাজ কি ভাই? এটা একটা প্রোটিওলাইটিক এনজাইম। তো এটা কি করবে? অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে বন্ড ভাঙবে, তাই না? প্রোটিন ডাইজেস্ট করবে। তো এটা ফাইব্রিনোজেনটা ডাইজেস্ট করে। ফাইব্রিনোজেনের কোন পার্টটা ডাইজেস্ট করে, কোন পার্টটা নষ্ট করে দেয় জানো? প্রোটিওলাইটিক এনজাইম মানে প্রোটিন ভাঙে। প্রোটিনের কোন পার্টটা নষ্ট করে? এই যে প্লাসের যে পার্টটা আছে না, এই পার্টগুলো নষ্ট করে দেয়। কারণ কি? এটা প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিনরে ভাঙতে পারে, সো এই পার্টগুলো ভাঙা দেয়। আর কথা কি বুঝতে পারছো বলো তো? এই পার্টগুলোর নষ্ট করে দেয়। এই পার্টগুলোর এই থ্রম্বিন আসে প্রোটিওলাইটিক এনজাইম, তো তাহলে এই প্রোটিনের এই পার্টটা নষ্ট করে দেয়, এই পার্টটা ভাঙা দেয়, এই পার্টটা ভাঙা দেয়। প্রোটিওলাইটিক মানে কি? প্রোটিনরে লাইসিস করে, প্রোটিনরে ভাঙে। লাইসিস মানে ভাঙন। সো এই পার্টটারে ভাঙা দেয়, এই পার্টটারে ভাঙা দেয়, এই পার্টটারে ভাঙা দেয়। দেখো এরকম করে। এই থ্রম্বিন আসে সবগুলোরে কাইটা কুইটা দেয়। কারণ কাইটা কুইটা দিলে এই এটা কি থাকলো? আর এই প্লাস প্রান্ত থাকলো? থাকলো না। তো এইভাবে সবগুলারই সে কাটবে, এগুলারও সে কাটে কাইটা দিবে। এগুলারে কাইটা দিলে দেখো এবার ফাইব্রিনোজেনের কি আর কোনো প্লাস থাকলো? না। এইবার কি ভাই এরা একটা আরেকটা রিপেল করবে? রিপেল করবে না। দেখো একটু আগে কিন্তু প্লাস ছিল, যখন প্লাস ছিল তখন কি এরা একটা আরেকটা রিপেল করে কি দূরে সরে যেত না? কিন্তু দা মোমেন্ট আমি থ্রম্বিন আই না এগুলারে কাইটা দিছি, এগুলারে কাইটা দিছি, কাইটা দিলে কি ভাই এরা কি একটা আরেকটা রিপেল আর করবে বলো তো? করবে না। তখন এগুলো ফাইব্রিনে কনভার্ট হয়। কথা বুঝতে পারছো? ফাইব্রিনে কনভার্ট হয়। এটা হলো ফাইব্রিন, এটা হলো ফাইব্রিন। এটা আরো বলা হচ্ছে এটা ভাই কয়টা ফাইব্রিন বলো তো? আমি তোমার দেখাই এই জিনিসটা কয়টা ফাইব্রিন বলো তো? একটা ফাইব্রিন না? হ্যাঁ, তো এটারে বলবো ফাইব্রিন মনোমার। এখন দেখো তো ভাইয়া এইটা আর এইটা, এই ফাইব্রিন মনোমার এই ফাইব্রিন মনোমারের মধ্যে বিকর্ষণ করার কোনো পসিবিলিটি আছে? সেম চার্জ আছে এদের উপরে? নাই। তাহলে তাহলে বিকর্ষণ করার পসিবিলিটি না থাকলে এরা কি কাছাকাছি চলে আসে কি একটা একটার সাথে কি যুক্ত হয়ে কি তৈরি করে বলো তো? এরকম ফাইব্রিন সূত্রক তৈরি করে, যেটা বলে ফাইব্রিন পলিমার। আমার কথা বুঝতে পারছো? যেহেতু বিকর্ষণ করার পসিবিলিটি নাই, তারা একটা একটার সাথে এসে জয়েন হয়, জয়েন হয়ে বন্ড তৈরি করে কি করে জানো? ফাইব্রিন পলিমার তৈরি করে। আর ফাইব্রিন পলিমারটা দেখতে কিরকম ভাই? সুতার মতো না? সুতার মতো। তো ধরো এখানে একটা ফাইব্রিন পলিমার তৈরি হইলো, এই জায়গায় আরেকটা ফাইব্রিন পলিমার তৈরি হইলো। এখন ভাইয়া এই দুইটা ফাইব্রিন পলিমার রে আলাদা আলাদা রাখতে তো এরা কি দূরে দূরে সরে যেতে পারে না? তাহলে এই দুইটারে কি জয়েন করা দরকার না? তাহলে এই দুইটারে জয়েন করতে হলে এইখানে কি করতে হবে বলো তো? একটা শিকল বানাই দিতে হবে, এখানে একটা শিকল বানাই দিতে হবে, যাতে এই দুইটা কি থাকে? জয়েন থাকে। আমার কথা বুঝতে পারছো? তাই না? তো এই জিনিসটারে কি বলে ভাইয়া? দুইটা সূত্রক মানে দুইটা চেইনকে এইভাবে জয়েন করারে কি বলে বলো তো? ক্রস লিঙ্কিং বলে না বলো তো? ক্রস লিঙ্কিং বলে, ঠিক আছে মনে রাখবা। যে দুইটা সমান্তরাল সূত্রককে এভাবে জয়েন করা ক্রস ভাবে, এরভাবে এক ক্রস দা সূত্রক এভাবে জয়েন করারে বলে ক্রস লিঙ্কিং, ঠিক আছে? তো ভাইয়া দেখো এখানে কে আছে ভাইয়া? ফ্যাক্টর 13। এই ফ্যাক্টর 13 আইসা এই ক্রস লিঙ্কিংটা করে, ঠিক আছে? এখন ভাইয়া দেখো এইভাবে যদি ক্রস লিঙ্কিং করো তাহলে এখানে কি একটা নেটওয়ার্কের মতো জাল তৈরি হইলো না? একটা জাল তৈরি হইলো না বলো তো? এই জালটারে কি বলে ভাইয়া? ফাইব্রিন মেশ। তাহলে ভাইয়া কোনটা ফাইব্রিন মনোমার, কোনটা ফাইব্রিন পলিমার, আর কোনটা ফাইব্রিন মেশ, এটা কি বোঝা হইছে? দেখো তো ফাইব্রিনোজেন কোনটা? যেটার উপরে প্লাস চার্জ আছে, একটা একটা রিপালশন করে। থ্রম্বিন এসে কি করে ভাইয়া? পজিটিভ চার্জ খায়া দেয়। খায়া দিলে কি হবে? এই ফাইব্রিন মনোমারগুলা হইলো ফাইব্রিন, এগুলো হলো ফাইব্রিন মনোমার, তাই না? হ্যাঁ, ফাইব্রিন মনোমার। এই ফাইব্রিন মনোমারগুলা যেহেতু রিপালশনের কোনো সুযোগ নাই, তাহলে একটা একটার সাথে যুক্ত হয়ে কি করবে? এরকম সুতা তৈরি করবে। তো এটারে কি বলবো? ফাইব্রিন পলিমার। তো ধরো এরকম দুইটা ফাইব্রিন পলিমার নিয়ে আসলা, পলিমারগুলারে কি একত্রে যুক্ত করে রাখলে ভালো, নইলে কিন্তু এরা কি হয়ে যাব? দূরে দূরে সরে যাব। তাই একত্রে যুক্ত করে রাখতে হলে আমার কি করা লাগবে? এনে ক্রস লিঙ্কিং করা লাগবে, রাইট? হ্যাঁ, এই ক্রস লিঙ্কিংটা কে করে ভাইয়া? ফাইব্রিন কে করে? ফ্যাক্টর 13 এসে এরকম ক্রস লিঙ্কিং করে। ক্রস লিঙ্কিং করে কি করে? ফাইব্রিন এরকম নেটওয়ার্ক তৈরি করে, একটা জাল জাল তৈরি করলো না? এই জায়গায় একটা জাল তৈরি করলো, এই নেটওয়ার্ক তৈরি করে ফাইব্রিন মেশ। সবাই বুঝতে পারছো এটা ভাইয়া? বলো তো বিকন, আনাফ,
আরেফিন, প্রাঞ্জল, রিফা। আচ্ছা, এইবার তোমাদের একটা কাজ দিই তবে, এই ফ্যাক্টর 13 এর নামটা কি আছে বই একটু বলো তো। কেন বলছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, বুঝতে পারছো এবার? এই যে তোমার যদি তুমি দেখো এই ফাইব্রিনটা যদি তুমি ক্রসলিং না করতা, তাহলে কি এটা কখনো স্টেবল হইতো নাকি একজন আরেকজনের থেকে দূরে সরে যেত না? মেশ তৈরি হইতো কখনো না। তো এই ফাইব্রিন পলিমারগুলারে তুমি কখন স্টেবল বা এক জায়গায় রাখতে পারবা? যখন তুমি দুইটার মধ্যে কি করবা? ক্রস লিঙ্কিং করবা। এই কারণেই দেখবা ফ্যাক্টর 13 এর আরেকটা নাম হলো কি ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবার ভাই এই ফাইব্রিন মেশটা যে তৈরি হইলো, এটা যে প্লাটিলেটের উপরে হবে, তাই না? প্লাটিলেটের উপরে বসলো ফাইব্রিন মেশটা। এইবার ভাইয়া এই পুরাটারে কি বলে বলো তো? এই পুরাটারে কি বলে? হিমোস্ট্যাটিক প্লাগ। তাহলে ভাইয়া হিমোস্ট্যাটিক প্লাগ মানে কি বলো তো? হিমোস্ট্যাটিক প্লাগ মানে কি একটা খেয়াল করো, এনে ফাইব্রিন মেশ আছে আর কি আছে? প্লাটিলেট প্লাগ আছে না? দেখো একটু আগে এটা কি প্লাটিলেট প্লাগ না ভাই? এনে কি শুধু প্লাটিলেট আছে, তাই না? তাহলে এটা কি ভাই? কি এটা প্লাটিলেট প্লাগ। এন্ড এই প্লাটিলেট প্লাগের উপরে হইলো ফাইব্রিন মেশ আসলো, তখন এটারে আমি কি বলবো? হিমোস্ট্যাটিক প্লাগ। তাহলে প্লাটিলেট প্লাগ তোমার হিমোস্ট্যাটিক প্লাগ মানে কি বলো তো? ইকুয়ালস টু হিমোস্ট্যাটিক প্লাগ ইকুয়ালস টু কি? প্লাটিলেট প্লাগ প্লাস। আচ্ছা ফাইব্রিনোজেন কি ভাই প্লাজমা প্রোটিন ছিল না? বলো তো। ফাইব্রিনোজেন, প্রথমবিন, গ্লোবিউলিন, এগুলো প্লাজমা প্রোটিন পড়ছি না আমরা? আচ্ছা তাহলে এটা এই ফাইব্রিন মেশও তো কই থেকে আসছে? প্লাজমা থেকে আসছে না ভাইয়া? প্লাজমা প্রোটিন থেকে আসছে না? তো তোমাদের কোনো কোনো বইয়ে এখানে ফাইব্রিন মেশের বদলে কি লেখছে? এটা তো কোনো ঝামেলা নাই, তাই না ভাইয়া? দেখো প্লাটিলেট প্লাগ প্লাস কি ফাইব্রিন মেশ। এন্ড ফাইব্রিন মেশটা আসছে কই থেকে? ফাইব্রিনোজেন থেকে। ফাইব্রিনোজেন কি ছিল? প্লাজমা প্রোটিন ছিল। প্লাজমা থেকে তাহলে ফাইব্রিন মেশ আসছে। তাহলে ওইটারেও দেখবা কোনো কোনো বই কি লেখছে? প্লাটিলেট প্লাগ প্লাস ফাইব্রিন মেশ। আজমলের বই কি এরকম কিছু লেখছে বলো? নাকি আমি অন্য বইয়ে দেখছিলাম, ভুলে গেছি। হিমোস্ট্যাটিক প্লাগ ইকুয়ালস টু প্লাটিলেট প্লাগ প্লাস ফাইব্রিন মেশ। পসিবলি আলিম অথবা মাজেদাতে আছে। হ্যাঁ আজমল স্যার লেখে নাই। হ্যাঁ ঠিক আছে। তো হিমোস্ট্যাটিক প্লাগ আর প্লাটিলেট প্লাগের মধ্যে ডিফারেন্স আমরা বুঝতে পারছি ভাই? আচ্ছা এই হিমোস্ট্যাটিক প্লাগ তৈরি হওয়ার কারণে কি হয় ভাইয়া? আরবিসি, ডব্লিউবিসি এইখানে এসে কি করে? জালের মধ্যে কি করে? ধরা পড়ে। কথা বুঝতে পারছো? এবং এই যে তোমার মানে রক্তপিণ্ডটা মানে এই তঞ্চনটা আরো কি হয়? আরো শক্ত হয়। কথা বুঝতে পারছো? তাই ফ্লুইড লিকেজও কি হয়? কম হয়। কথা বুঝতে পারছো? এটারে আরেকটু স্ট্রাকচারটারে আরেকটু শক্ত করে। ঠিক আছে? আচ্ছা এখন আসো তোমার ওকে এখন আসো ভাইয়া তোমার আমরা একটু রিভিশন দিই। হ্যাঁ না একটু 2 মিনিটে একটা রিভিশন দিয়ে দিই। ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে বলবা, জাস্ট বলবা। দেখো প্রথমে ভাইয়া কী হয়েছে বলো তো? দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ প্রথমে হেপারিন হলো রক্ত জমাট বাঁধতে দেয় নাই, আমি ছুরি দিয়ে কি করলাম? এই এন্ডোথেলিয়াল সেলে ড্যামেজ করলাম, তাহলে হেপারিনও নাই হয়ে গেল, তাই না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ তখন এইবার এই যে প্লাটিলেটটা এসে সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাইলো। আগে কি পাইছিল যখন এন্ডোথেলিয়াল সেল ছিল? না। আচ্ছা তা প্লাটিলেটটা যুক্ত হওয়ার সুযোগ পাইলো, সে কি করবে? সেরোটোনিন ক্ষরণ করবে। সেরোটোনিন কি করবে? ভেসো কনস্ট্রিকশন করবে যাতে এখানে ব্লাড ফ্লো কম হয়, ব্লাড লসও কি হয়? কম হয়। তারপরে আর কি ক্ষরণ করছে? এডিপি ক্ষরণ করছে। এডিপির কাজ কি ভাইয়া? কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ অন্য অন্য প্লাটিলেটগুলোর এসে ডাক কেমোট্যাক্সিস প্রক্রিয়া এসে ডাকে। তাহলে ডাকলে এখানে প্লাটিলেটগুলো আইসা কি তৈরি করবে? প্লাটিলেট প্লাগ তৈরি করবে। হ্যাঁ প্লাটিলেট প্লাগ তৈরি করবে। এরপরে ভাইয়া কি হবে বলো তো? এই প্লাটিলেটটা তোমার কি করবে? ফ্যাক্টর 12 ক্ষরণ করবে। হ্যাঁ ফ্যাক্টর 12 কি করবে বলো তো? ফ্যাক্টর কাকে অ্যাক্টিভেট করবে? ফ্যাক্টর 12 ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেট করবে। ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেট করবে এই দিক দিয়ে, আর এই দিক দিয়ে কার অ্যাক্টিভেট করবে? কিনিনোজেন মানে কাইনিনোজেন। হ্যাঁ গুড। কাইনিনোজেন রে অ্যাক্টিভেট করলে কি পাবা? কাইনিন পাবা, তাই না? হ্যাঁ প্লাজমা কাইনিন পরবর্তীতে কিসে কনভার্ট করে? ক্যালিক্রেইন। ক্যালিক্রেইন আবার যায় কি করে? ফ্যাক্টর 12 রেই বা ফ্যাক্টর 11 কে কি করে? অ্যাক্টিভ করে। তাহলে এটা একটা পজিটিভ লুপ তৈরি হলো। এবার ফ্যাক্টর 11 যায় কারে অ্যাক্টিভ করবো বলো তো? ফ্যাক্টর 9। ফ্যাক্টর কারণ 10 না, 10 একটু স্পেশাল, তাই ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভ করবে। এরপর ফ্যাক্টর 9 যায় ফ্যাক্টর 8। এরপর ফ্যাক্টর 8 কি করবে বলো তো?
ফসফোলিপিড আর হলো ক্যালসিয়ামের সহায়তায় কি হ্যাঁ ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করবে। এই ফ্যাক্টর 10 পর্যন্ত যাইতে পারলে বাকিটা তোমার সেম। ফ্যাক্টর 10 পর্যন্ত যাইতে পারলে বাকিটা সেম। ফ্যাক্টর 10 কি করে ভাইয়া প্রথম বিনরে কি করবে থ্রোম্বিনে কনভার্ট করবে। কার কার হেল্প নেবে ফসফোলিপিড ক্যালসিয়াম। আর এখানে যদি তুমি ফ্যাক্টর 5 দাও তাহলে এটার গতি কি হবে এটা এই বিক্রিয়ার গতি কি হবে হ্যাঁ বাড়বে হ্যাঁ গতি বাড়বে তাই ফ্যাক্টর 5 এর আরেকটা নাম হলো অ্যাক্সিলারিন ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এইবার আসো তোমার প্রথম বিন থেকে কেমনে থ্রোম্বিনে কনভার্ট হয়। প্রথম বিন হলো কি ভাই গ্লাইকোপ্রোটিন কারণ এটা হলো প্রোটিন একটা গ্লাইকো শিকল থাকে। ফ্যাক্টর 10 যায় এই শিকলটারে কি করে দেয় কাইটা দেয় কাইটা দিলে এটা আলাদা করে দাও তাহলে বাকি যা থাকে ওটা হলো প্রোটিন। তাহলে মনে রাখবা প্রথম বিন হলো গ্লাইকোপ্রোটিন কিন্তু থ্রোম্বিন কি প্রোটিন। থ্রোম্বিন প্রোটিনের পাশাপাশি কি এটা একটা প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে নিশ্চয়ই এটা প্রোটিনরে কি করে ডাইজেশন করে। কোন প্রোটিনে ডাইজেশন করবে ব্যা ফাইব্রিনোজেনের যেই প্রান্তগুলোতে কি আছে পজিটিভ চার্জ আছে একজোগুলো ভাঙে ফেলবে। তাহলে দেখো পজিটিভ চার্জ থাকার কারণে এরা রিপালশন করে। এখন পুরো থ্রোম্বিন যদি এই পজিটিভ চার্জগুলোরে রিমুভ করে দেয় তাহলে কি আর রিপালশন থাকলো না তখন এগুলো হলো ফাইব্রিন মনোমারে কনভার্ট হয়। তখন রিপালশন না থাকার কারণে কাছাকাছি এসে ফাইব্রিন পলিমার তৈরি করে। এটা একটা ফাইব্রিন পলিমার নিচে আরেকটা ফাইব্রিন পলিমার নিয়ে আসো। আর এই দুইটারও যদি একটার সাথে যুক্ত না করো এই দুইটা কী হয়ে যাব দূরে চলে যাব আলাদা হয়ে যাব। আর দূরে যদি চলে যায় তাহলে তো সমস্যা। তাই ফ্যাক্টর 13 এসে কী করে এদের মধ্যে কী করে ক্রস লিঙ্কিং করে। এই কারণে ফ্যাক্টর 13 এর একটা নাম কি ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এইবার হইলো নেটওয়ার্কের মতো যে জালটা তৈরি হইলো এটারে বলে মেশ। এই মেশ যায় এটার উপর সেটেল হইলে এটারে বলবো কি হিমোস্ট্যাটিক প্লাগ ঠিক আছে হিমোস্ট্যাটিক প্লাগ ঠিক আছে। এবার আসো তোমার এটা হলো কি যদি অল্প একটু ড্যামেজ হয়। এখন যদি তুমি বেশি ড্যামেজ করে ফেলো ধরো ছুরি একদম দেখো মাসল টিস্যু পর্যন্ত ঢুকাই দিছে দেখছো টিস্যু পর্যন্ত ঢুকাই দিছে। টিস্যু পর্যন্ত যদি ঢুকাও এন্ডোথেলিয়াল সেল তো ভাই ড্যামেজ হইবই টিস্যুগুলাও কি নষ্ট হয়ে গেছে দেখছো টিস্যুগুলাও নষ্ট হয়েছে। মনে রাখবা টিস্যু নষ্ট হইলে অনেক কিছু আমরা খরিত হয় আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিন মান্ডিন তাই না এগুলো অনেক কিছু খরিত হয় না। আচ্ছা হ্যাঁ সাইটোকাইন তো খরিত হয় কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস খরিত হয় টিস্যু থেকেই খরিত হয় তাই এটার নাম হলো টিস্যু ফ্যাক্টর। কি খরিত হয় ভাইয়া টিস্যু ফ্যাক্টর খরিত হয় ঠিক আছে টিস্যু ফ্যাক্টর খরিত হয়। আচ্ছা এখন ভাই এই মেকানিজম দেখো কাইন্ড অফ সেম জাস্ট মনে রাখবা এই টিস্যু থেকে টিস্যু ফ্যাক্টর খরিত হয় মেকানিজম কাইন্ড অফ সেম। এই যে সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে লাগবে সেরোটোনিন ক্ষরণ করবে এডিপি সেফালিন ক্ষরণ করবে ঠিক আছে। আর পাশাপাশি আমাদের এই টিস্যু থেকে কি খরিত হয়েছে দেখছো টিস্যু ফ্যাক্টর ওকে। এখন দেখো আগের মতোই ওই যে ভেসো কনস্ট্রিকশন হবে প্লাটিলেট প্লাগ হবে এগুলো সেম ঠিক আছে এগুলো সেম। এখন ভাইয়া মনে আছে আগের বার যে সেফালিন পড়ছিলাম আমরা এই যে খরিত হয়েছিল কার থেকে প্লাটিলেট থেকে খরিত হয়েছিল না। আর টিস্যু ফ্যাক্টর কার থেকে খরিত হয়েছে ড্যামেজড টিস্যু থেকে খরিত হয়েছে রাইট। আচ্ছা এই সেফালিন আর টিস্যু ফ্যাক্টর দুইজন মিলা কি তৈরি করে বলো তো দুইজন মিলা তৈরি করে থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে যেটা কয় নাম্বার ফ্যাক্টর ফ্যাক্টর ফুল পরে টুপ করে ফ্যাক্টর কত বলো 3। এখন আসো ভাই এই যে ভাইয়া আমি যেটা বলতেছিলাম ভাইয়া এই যে সেফালিন যেটা ফসফোলিপিড থেকে আসে আর টিস্যু ফ্যাক্টর কই থেকে আসে বলো তো ড্যামেজ টিস্যু থেকে আসে। এই দুইটা মিলা কোন ফ্যাক্টর তৈরি করে ভাইয়া ফ্যাক্টর আচ্ছা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর 3 তৈরি করে। সেফালিন নিজে কি ভাইয়া একটা ফসফোলিপিড না মানে এটা কি একটা লিপিড জাতীয় যৌগ লিপিড তাই না। আর টিস্যু ফ্যাক্টর নিজে হইলো একটা প্রোটিন নিজে কি একটা প্রোটিন। তাহলে এই দুইটা মিলা যে ফ্যাক্টর 3 বা থ্রম্বোপ্লাস্টিন তৈরি হইব এটা কি হইব বলো তো লিপিড প্লাস প্রোটিন হইব অ্যাবসলুটলি এটা কি লিপিড প্লাস প্রোটিন হইব এটা হলো হবে কি লিপো প্রোটিন। খেলা বুঝতে পারছো খেলা কিন্তু বুঝো সেফালিন হইলো ফসফোলিপিড এটা তুমি সব জায়গায় পড়বা অনেক জায়গায় পড়বা মাজেদা ম্যাডামের বই আছে এটা মাজেদা ম্যাডামের বই না এটা আজমলের বই আজমল হাসানের বই খুঁজলেই দেখবা সেফালিন টেফালিন পাবা ঠিক আছে। আচ্ছা যে ফসফোলিপিড হ্যাঁ তাহলে এটা হলো লিপিড আর টিস্যু ফ্যাক্টর হলো প্রোটিন। তাহলে লিপিড আর প্রোটিন মিলা যেটা তৈরি করব ওইটা কি হইব লিপোপ্রোটিন
হ্যাঁ, তো থ্রম্বোপ্লাস্টিন কি হইব ভাইয়া, এই দুইটা যুক্ত হয়ে হইলো থ্রম্বোপ্লাস্টিন তৈরি করছে, তাহলে এটা কি হবে, লিপোপ্রোটিন হবে। দেখো তো ভাইয়া তোমাদের বইয়ে কি লেখা, লিপোপ্রোটিন লেখা কিনা নাকি উল্টাপাল্টা অন্য কিছু লেখা? হ্যাঁ, লিপোপ্রোটিন, ঠিক আছে। তাহলে ফ্যাক্টর 3 বা থ্রম্বোপ্লাস্টিন কি হবে, একটা লিপোপ্রোটিন হবে। হ্যাঁ, এই যে দেখো ফ্যাক্টর 3 তৈরি হইলো, এই ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন, এটার আরেকটা নাম হলো থ্রম্বোকাইনেজ, ঠিক আছে, কারণ এটা একটা এনজাইম হিসেবে কাজ করে। কি এনজাইম হিসেবে কাজ করে আমি বলতেছি, ঠিক আছে। কাইনেজ দেখবা এজ আছে না, তার মানে কি এটা একটা এনজাইম হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজ দুইটা একই জিনিস। এখন মনে রাখবা এই যে ভাই ফ্যাক্টর কি সেফালিন আর টিস্যু ফ্যাক্টর, এটা যুক্ত হইতে কে কে হেল্প করে মনে রাখবা, কে কে হেল্প করে ভাইয়া, ফ্যাক্টর 8, 9 আর কে 11। তুমি একটু ওই যে ফ্যাক্টরের চার্ট আছে না, ওই ফ্যাক্টরের চার্টে একটু দেখো, লেখা আছে যে ফ্যাক্টর 8 থ্রম্বোপ্লাস্টিন তৈরিতে সহায়তা করে, ফ্যাক্টর 9 থ্রম্বোপ্লাস্টিন তৈরিতে সহায়তা করে, ফ্যাক্টর 11ও দেখবা লেখা আছে কি থ্রম্বোপ্লাস্টিন তৈরিতে সহায়তা করে। কথা বুঝতে পারছো? তো এই এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় হলো কে কে সাহায্য করে এটা বুঝতে পারছো, ফ্যাক্টর 8, 9 আর কে 11। 11 যে সাহায্য করে এটা কিন্তু আমরা অনেক আগেই বুঝছি। 11 এর আরেকটা নাম কি জানি ছিল ভাইয়া, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, এই যে পিটিএ। তাহলে এই দেখো থ্রম্বোপ্লাস্টিন তৈরিতে সাহায্য করলো, ঠিক আছে। তাহলে এইবার আসো ফ্যাক্টর 3 থ্রম্বোকাইনেজ, থ্রম্বোপ্লাস্টিন কি করে, থ্রম্বোপ্লাস্টিন হইলো ফ্যাক্টর 6 রে ফ্যাক্টর 7-এ কনভার্ট করে। ফ্যাক্টর 6 দেখবা তোমার বইয়ে লেখে নাই, লেখছে ডাজ নট এক্সিস্ট। তুমি দেখো তো তোমার বইয়ের চার্টে কোনো ফ্যাক্টর 6 পাও নাকি? হ্যাঁ, এটি কি লেখছে, এটি প্রকল্পিত, মানে কি ডাজ নট এক্সিস্ট, প্রকল্পিত। অ্যাকচুয়ালি অনেক জায়গায় বলা হয় যে ফ্যাক্টর 6 এক্সিস্টই করে না, অনেক জায়গায় বলা হয় যে ফ্যাক্টর 6 আসলে ফ্যাক্টর 7-এরই কি ইনঅ্যাক্টিভ ফর্ম, বুঝতে পারছো? তাহলে ফ্যাক্টর 6 আসলে ফ্যাক্টর 7-এর ইনঅ্যাক্টিভ ফর্ম, তাহলে ফ্যাক্টর 6 রে অ্যাক্টিভেট করলে আমি কি পাবো, ফ্যাক্টর 7 পাবো। এই বিক্রিয়াটা কে ঘটাবে, ফ্যাক্টর 3 ঘটায়, ঠিক আছে। তাহলে ঘটনাটা কি হইলো ভাই, এন থেকে বাইরে হলো সেফালিন, আমি সি লিখলাম, এখান থেকে বাইরে হলো টিস্যু ফ্যাক্টর, আমি টি লিখলাম। এই সেফালিন হলো ফসফোলিপিড, টিস্যু ফ্যাক্টর হলো কি প্রোটিন, দুইজন মিলে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। এই থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর 7 তৈরি করে। এই ফ্যাক্টর 7 আবার ফ্যাক্টর 3 এর সাথেই লাগে, ফ্যাক্টর 7 এন থেকে তৈরি হয়ে আবার যায় ফ্যাক্টর 3 এর সাথেই যুক্ত হয়, যুক্ত হয়ে ফ্যাক্টর 3-7 কমপ্লেক্স তৈরি করে। এই ফ্যাক্টর 3-7 কমপ্লেক্স এটা বলে কনভার্টিন। ফ্যাক্টর 7 এর দেখবা লেখা আছে, নাম কি লেখা আছে ফ্যাক্টর 7 এর বলো তো, প্রো কনভার্টিন লেখা নাকি দেখো। হ্যাঁ, প্রো কনভার্টিন লেখা। অ্যাকচুয়ালি এটা হইলো ফ্যাক্টর 3 কে এই কমপ্লেক্স তৈরি করতে হেল্প করে, মানে ফ্যাক্টর 3 কে এই কমপ্লেক্সে কনভার্ট করতে হইলো হেল্প করে। কথা বুঝতে পারছো? এই কারণে এটার নাম লেখা হইলো প্রো কনভার্টিন। আচ্ছা, এবার ফ্যাক্টর 3-7 কমপ্লেক্স কি করে জানো, ফ্যাক্টর 5 এর মতো কাজ করে, মনে আছে? ফ্যাক্টর 5 কি কাজ করছিল ইন্ট্রিনসিক পাথওয়েতে? হ্যাঁ, আমরা কিন্তু এটা এক্সট্রিনসিক পাথওয়ে পড়তেছি, তাই না? কারণ কি এক্সট্রিনসিক টিস্যু ড্যামেজ হয়েছে, ওই জায়গায় কি টিস্যু ড্যামেজ হয়েছিল, ওটা ছিল ইন্ট্রিনসিক পাথওয়ে, ছোট অল্প ড্যামেজ, এনে কি একদম টিস্যু পর্যন্ত ড্যামেজ হয়ে গেছে, দ্যাটস এটা হলো ইন্ট্রিনসিক পাথওয়ে, সরি এক্সট্রিনসিক পাথওয়ে। এখন ওই ইন্ট্রিনসিক পাথওয়েতে ফ্যাক্টর 5 কি করছিল ভাইয়া, অ্যাক্সেলারেট করছিল না ভাইয়া, এই যে এই প্রসেসটা। হ্যাঁ, তো এইখানে ফ্যাক্টর 3-7 কমপ্লেক্স একই কাজ করে, কি করে ভাই, অ্যাক্সেলারেট করে, বুঝতে পারছো? তাহলে থ্রম্বোপ্লাস্টিন, এই যে ফ্যাক্টর 3-7 কমপ্লেক্স, এখানে কি থ্রম্বোপ্লাস্টিন আছে না ভাই? তাহলে ফ্যাক্টর 10 আর থ্রম্বোপ্লাস্টিন কি করে, পুরো থ্রম্বিন রে কিসে কনভার্ট করে, থ্রম্বিনে কনভার্ট করে এক্সট্রিনসিক পাথওয়েতে, ঠিক আছে। আর এরপরে ভাইয়া ঠিক সিমিলারলি ভাইয়া হইলো কি তৈরি হয় জানো, হইলো মেশ এই যে তোমার কি ফাইব্রিন মেশ তৈরি হয়, হিমোস্ট্যাটিক প্লাক তৈরি হয়। কেমনে ভাইয়া, বাকির কাহিনী তুমি জানো। এই থ্রম্বিন কি করবে বলো তো, ফাইব্রিন মনোমার তৈরি করবে না, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার কি করবে, ফাইব্রিন পলিমার তৈরি করবে না, ফাইব্রিন পলিমার, তারপরে কি ফাইব্রিন পলিমার ক্রস লিঙ্ক হয়ে কি ফাইব্রিন মেশ তৈরি করবে। তো বাকি কাহিনী সেম, কথা বুঝতে পারছো? তুমি মনে রাখবা ফ্যাক্টর 10 পর্যন্ত যাইতে পারলে বাকি কাহিনী হইলো সেম, এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক পাথওয়ে দুইটাতে বাকি কাহিনী সেম, কথা বুঝতে পারছো? এখন ভাইয়া দেখো এইখানে রক্ত জমাটটা বাইদা আছে, এই রক্ত জমাটটা কি যখন ব্লিডিং বন্ধ হয়ে যাইব তাও কি এখানে রক্ত জমাটটা আমার দরকার আছে? ব্লিডিং বন্ধ হয়ে গেছে তখন কি আমার এখানে দরকার আছে এই রক্ত জমাটটা? দরকার নাই। এখন এই রক্ত জমাটটা এখান থেকে সরাইতে হইলে সবার আগে তোমার কি করা লাগবে বলো তো? যখন তোমার বডিতে ড্যামেজ হয় তুমি কি আগে বডির ড্যামেজ রিপেয়ার করো নাকি ওষুধ খাও? কও, আগে ড্যামেজ রিপেয়ার করো,
ধরো বডিতে তোমার কাইটা গেছে, ড্যামেজ হয়েছে, তুমি আগে কি করো, সেলাই দিয়ে আগে কি করো, রক্ত বন্ধ করাও, এরপরে ওই ব্যাকটেরিয়া ওই তোমার যেইভাবে ড্যামেজ হয়েছে অনেক কোনো ইনফেকশন টিনফেকশন হলে এরপরে ওষুধ খাও, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু ড্যামেজ হয়েছে, তোমার কি ড্যামেজ হয়েছে বলো তো? এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ হয়েছে না? হ্যাঁ, এই যে এন্ডোথেলিয়াল সেলটা ড্যামেজ হয়েছে না, বলো তো? আচ্ছা, এখন এই এন্ডোথেলিয়াল সেলের ড্যামেজটা কি করা লাগবে? রিপেয়ার করা লাগবে। আচ্ছা, রিপেয়ার কিভাবে হবে ভাইয়া? প্লাটিলেট যখন অ্যাক্টিভেট হয়ে যায়, প্লাটিলেট অ্যাক্টিভেট হয়ে যখন হিমোস্ট্যাটিক প্লাকটাক তৈরি হয়, ফাইব্রিন মেশ আইসা এটারে চাপ মারে, এটারে চাপ মারার মানে ফাইব্রিন মেশ যখন আসে, হিমোস্ট্যাটিক প্লাক তৈরি হয়ে যখন এটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যাওয়ার পর এটা আস্তে আস্তে কি তৈরি করে, কি হইলো, ক্ষরণ করা শুরু করে জানো? একটা গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করা শুরু করে। কি ক্ষরণ করা শুরু করে ভাইয়া? এই গ্রোথ ফ্যাক্টরের নাম হইল প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর মানে কি? প্লাটিলেট থেকে যেই গ্রোথ ফ্যাক্টরটা আসতেছে। তোমরা একটু অণুচক্রিকার কাজে যাও তো, অণুচক্রিকার কাজে দেখো তো লেখা আছে না গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। অণুচক্রিকার কাজে যাও, অণুচক্রিকার কাজে দেখো লেখা আছে গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। এইটাই সেই গ্রোথ ফ্যাক্টর। হ্যাঁ, সো এইটাই সেই গ্রোথ ফ্যাক্টর। এখন এই গ্রোথ ফ্যাক্টর কি কাজ করবে বলো তো? কার গ্রোথ ঘটাবে? এই যে ভাই ড্যামেজ যে এন্ডোথেলিয়াল সেল আছে, এই যে ভাই ড্যামেজ এন্ডোথেলিয়াল সেল আছে, মনে আছে এই যে ড্যামেজ এন্ডোথেলিয়াল সেল, এই গ্রোথ ফ্যাক্টর যে ড্যামেজ এন্ডোথেলিয়াল সেলের উপরে কাজ করে। ড্যামেজ এন্ডোথেলিয়াল সেলের উপরে কাজ করে কি করব? এই যে ড্যামেজ এন্ডোথেলিয়াল সেলের উপরে যায় কাজ করে। ড্যামেজ এন্ডোথেলিয়াল সেলের উপরে কাজ করলে এই ড্যামেজ এন্ডোথেলিয়াল সেল আস্তে আস্তে রিগ্রো করে, রিগ্রো করে আস্তে আস্তে কি করে দেখছো? হেলদি এন্ডোথেলিয়াল সেল হয়ে যায়। বুঝতে পারছো? গ্রোথ ফ্যাক্টর কার জন্য ক্ষরণ করে, কেন ক্ষরণ করে? হুদাই কেন গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করবে বলো? হুদাই গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে লাভ আছে এখানে? হ্যাঁ, এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ আছে, সো ওর জন্য সেই গ্রোথ ফ্যাক্টরটা ক্ষরণ করে। প্লাটিলেট থেকে গ্রোথ ফ্যাক্টর বের হয়, এই অণুচক্রিকা থেকে গ্রোথ ফ্যাক্টর বের হয়। এই গ্রোথ ফ্যাক্টর বের হয় অণুচক্রিকা থেকে, কাজ করে কই যায়? এন্ডোথেলিয়াল সেলের উপরে যায় কাজ করে গ্রোথ ফ্যাক্টরগুলো। যে এন্ডোথেলিয়াল সেল তুমি গ্রো করো, গ্রো করলে সে আস্তে আস্তে কি নিজেরা রিপেয়ার করে নেয়। এন্ডোথেলিয়াল সেল হলো গ্রোথ করে রিপেয়ার করে নেয়। এখন রিপেয়ার করার পরে কি হইব ভাই? এখানে এখানে ক্লটিং, এখানে এই রক্ত জমাটটার দরকার আছে রিপেয়ার হয়ে যাওয়ার পর? না। মনে রাখবা, হেলদি এন্ডোথেলিয়াল সেল অলওয়েজ রক্তে একটা জিনিস ক্ষরণ করে, জিনিসটার নাম হলো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। অলওয়েজ যে কোনো এন্ডোথেলিয়াল সেল রক্তে অলওয়েজ একটা হেলদি, আনহেলদি তো কিছু ক্ষরণ করতে পারে না, ড্যামেজ কি কিছু ক্ষরণ করতে পারে না। তো হেলদি এন্ডোথেলিয়াল সেল রক্তে অলওয়েজ একটা জিনিস ক্ষরণ করতে থাকে, সেটা হলো কি ভাই? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কি করে জানো? দেখো, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কারে অ্যাক্টিভেট করবে? টিস্যু প্লাজমিনোজেন রে কিসে অ্যাক্টিভেট করবে? প্লাজমিনোজেন কি নিষ্ক্রিয় না? হ্যাঁ, নোজেন মানে কি নিষ্ক্রিয়, তাহলে টিস্যু প্লাজমিনে অ্যাক্টিভেট করবে। সো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কি করে? প্লাজমিনোজেন রে প্লাজমিনে কনভার্ট করে। এই প্লাজমিন কি করে জানো? এই ক্লটটারে ডাইজেস্ট করে ফেলে, এই ক্লটটারে লাইসিস করে ফেলে, ধ্বংস করে ফেলে। এই প্লাজমিন, দেখো এই যে প্লাজমিন আছে না, প্লাজমিন হলো এমন একটা সাবস্টেন্স যেটা হলো ক্লটরে লাইসিস করে ফেলে, ক্লট ডাইজেস্ট করে ফেলে, ঠিক আছে? ফিব্রিনোলাইসিস বলে এটা, ফিব্রিনোলাইসিস মানে ক্লটটারে ধ্বংস করে ফেলে। ক্লটটারে ধ্বংস করে ফেললে এখানে ক্লট আর নাই, তাহলে এটা আবার আগের মতো হয়ে গেল। কথা বুঝতে পারছো? প্রসেসটা দেখছো, কাহিনীটা কি হয়েছে? আচ্ছা, এবার আমরা একটু এক্সট্রিনসিক পাথওয়েটা আবার রিভিশন দিই। দেখো, এক্সট্রিনসিক পাথওয়েতে কি হয়েছে ভাই? আমরা সব আগের মতো হয়েছে আমরা জানি, কিন্তু খালি সমস্যাটা কি? সেফালিন খরিত হয়েছে, আর এখান থেকে এক্সট্রা কি আসছে? টিস্যু ফ্যাক্টর, তাই না? টিস্যু, মাসল টিস্যু ড্যামেজ হওয়ার পরে এখান থেকে আসছে টিস্যু ফ্যাক্টর। এই দুইজন যোগ হয়েছে, সেফালিন হলো একটা লিপিড, টিস্যু ফ্যাক্টর একটা প্রোটিন, দুজন যোগ হয়ে কি তৈরি করবে ভাই? থ্রম্বোপ্লাস্টিন তৈরি করবে, যেটা একটা লিপো প্রোটিন। আচ্ছা, থ্রম্বোপ্লাস্টিন একটা নাম থ্রম্বোকাইনেস, কারণ এর এনজাইম লাইক অ্যাক্টিভিটি আছে। আচ্ছা, এই থ্রম্বোপ্লাস্টিন পরে কি করে বলো তো ভাই? থ্রম্বোপ্লাস্টিন পরে, হ্যাঁ হ্যাঁ, না, থ্রম্বোপ্লাস্টিন পরে কি ফ্যাক্টর 6 এর 7 এ কনভার্ট করে। এই ফ্যাক্টর 7 যে থ্রম্বোপ্লাস্টিনের লগে লাইগা থ্রম্বোপ্লাস্টিন রে কনভার্ট করে, হ্যাঁ, তোমার ফ্যাক্টর 37 কমপ্লেক্স, এই কারণে এটার নাম কনভার্টিন, ঠিক আছে? এখন এই ফ্যাক্টর 37 কমপ্লেক্স হলো কি করে? ফ্যাক্টর 10 এর সাথে লাইগা কি তৈরি করে? প্রথম বিন্দু থ্রম্বিনে তৈরি করে। আর বাকি কাহিনী কি তোমরা জানো না? বাকি কাহিনী তোমরা জানো। আচ্ছা, ঠিক আছে, বলো।
প্রথম বিন হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো 3-7 কমপ্লেক্স মানে কি, এই জায়গায় থ্রম্বোপ্লাস্টিন আছে না, এটা তো থ্রম্বোপ্লাস্টিন আছে, ওইভাবে মনে রাখো। আমি তো ভাইয়া তিনটা বই মিলায় বানাইছি, বুঝতে পারছো, তিনটা বই মিলায় বানাইছি। সো ওই অন্য বইয়ে হলো 3-7 কমপ্লেক্স আছে, বাট তুমি তো এটা ধরতেই পারতেছো এনে কি 3-7 কমপ্লেক্স মানে কি 3 আর 7 দুইজন এক লগে জোড়া বাইদা আছে, তাহলে এই জায়গায় কি থ্রম্বোপ্লাস্টিন নাই ভাইয়া বলো তো? থ্রম্বোপ্লাস্টিন আছে, তাহলে এই যে থ্রম্বোপ্লাস্টিন প্রথম বিনরে থ্রম্বিনে কনভার্ট করে, কথা বুঝতে পারছো সাদ? আচ্ছা ওকে, ঠিক আছে ওকে। এবার আসো তাহলে বাকি কাহিনী তুমি জানো। এরপরে ক্লট যখন তৈরি হয়ে যায় ভাইয়া, আস্তে আস্তে ক্লট যখন মানে একটু শক্ত হয়ে যায়, তখন প্লাটিলেট কি ক্ষরণ করা শুরু করে ভাইয়া? PDGF, প্লাটিলেট ডিরাইভ গুড ফ্যাক্টর কার উপরে যায় কাজ করে ভাইয়া? এই যে ড্যামেজড এন্ডোথেলিয়াল সেলরে কোষ করে গ্রোথ ফ্যাক্টর কি করে? গ্রো হইতে হেল্প করে। হ্যাঁ, আমরা কি পড়ছিলাম না সেল ডিভিশনে দেখবা লেখা আছে গ্রোথ ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে? সেল ডিভাইড করে হলো গ্রো হইতে হেল্প করে। তো গ্রোথ ফ্যাক্টর গ্রো হইতে হেল্প করার পর এটা রিপেয়ার হয়ে যায়, রিপেয়ার হওয়ার পর ভাইয়া হেলদি এন্ডোথেলিয়াল সেল কি ক্ষরণ করে? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যেটা টিস্যু প্লাজমিনোজেনরে প্লাজমিনে কনভার্ট করে। আর এই প্লাজমিন কি করে? ক্লটটারে কি করে ফেলে? ডাইজেস্ট করে ফেলে আগের মতো করে দেয়। তাহলে দেখছো এই হলো পুরো প্রসেস, ঠিক আছে? আচ্ছা এবার আসো। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, ইন্ট্রিনসিক পাথওয়েতে শুরুতে যে ফ্যাক্টর 12 এসে তারপরে হচ্ছে একটা সাইকেল হয়েছিল, ওটা কি এক্সট্রিনসিক পাথওয়েতে হবে না বাদ। এক্সট্রিনসিক পাথওয়েতে কিছুই হবে না। এক্সট্রিনসিক পাথওয়েতে এই যে দেখো টিস্যু ফ্যাক্টর আসার সাথে সাথে তোমার কি হবে জানো? টিস্যু ফ্যাক্টর আসার সাথে সাথে এটা এই সেফালিন হলো থ্রম্বোপ্লাস্টিনে কনভার্ট হবে, কথা বুঝতে পারছো? সো থ্রম্বোপ্লাস্টিনে কনভার্ট হলে পরে এই পাথওয়েতে যাবে, কথা বুঝতে পারছো? এখানে ওই ফ্যাক্টর 12 এর কোনো কাহিনী নাই। ফ্যাক্টর 12 এর কাহিনী কই বলো তো? ফ্যাক্টর 12, 11, 9 এগুলো ইন্ট্রিনসিকে, আর এটা হলো এক্সট্রিনসিকে, ঠিক আছে? সো এটা অন্য পাথওয়েতে চলে যাবে যখন এক্সটেন্সিভ টিস্যু ড্যামেজ থাকবে, কারণ এক্সট্রিনসিক পাথওয়েটা হলো মোর উন্নত, কথা বুঝতে পারছো? এক্সট্রিনসিক টিস্যু ড্যামেজ থাকলে কি বেশি উন্নত পাথওয়ে লাগবে যেটা তাড়াতাড়ি অ্যাক্ট করবে, কথা বুঝতে পারছো? সো এই কারণে হইলো তোমার ওই অন্য পাথওয়েতে চলে যায়। আচ্ছা এবার আসো, দেখো ভাইয়া ফাইব্রিনোজেন, এটা লেখছে কি ভাইয়া? এটা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন, ঠিক আছে? এটা ফাইব্রিনে কনভার্ট হয়। এটা যে গ্লোবিউলিন জাতীয় প্রোটিন, এটা আমরা কই পড়ছি বলো তো? না না না, আমরা কোন চ্যাপ্টারে বলছি এটা বলো তো? সেল কেমিস্ট্রিতে আমরা পড়ছি এটা যে গ্লোবিউলিন জাতীয় প্রোটিন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তারপর আসো ফ্যাক্টর 2। ফ্যাক্টর 2 প্রথম বিন। বাই দ্য ওয়ে ভাইয়া, কোন কোন ফ্যাক্টর ভিটামিন কে ছাড়া তৈরি হইতে পারে না বলো তো? গুড। ভিটামিন কে কাকে কাকে তৈরি করতে হেল্প করে বলো তো? ভিটামিন কে হইলো ফ্যাক্টর 2, 7, 9, 10, এই চারটা ফ্যাক্টর তৈরি করতে ভিটামিন কে হেল্প করে। হ্যাঁ, ভিটামিন কে দেখছো কি লেখছে? ফ্যাক্টর 2 আছে না বলো তো? দেখো কি লেখছে? ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃতে সংশ্লেষিত হয়, কথা বুঝতে পারছো? তঞ্চনের সময় প্রথম্বিন কিসে কনভার্ট হয়? থ্রম্বিনে কনভার্ট হয়। থ্রম্বিন হলো একটা প্রোটিওলাইটিক এনজাইম। এরপর আসো থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন কি? দেখো এটি বিনষ্ট টিস্যু কোষ। টিস্যু কোষ মানে কি ভাই বলো তো? টিস্যু কোষ থেকে কি বের হয়? বিনষ্ট টিস্যু কোষ থেকে কি বের হয়? টিস্যু ফ্যাক্টর বের হয়। এই টিস্যু ফ্যাক্টরের সাথে কে লাগে ভাইয়া? সেফালিন লাগে। হ্যাঁ, তো এটা বিনষ্ট টিস্যু কোষ বা বিনষ্ট অনুচক্রিকা থেকে বের হয়। অনুচক্রিকা তো নিজেও একটা সেল, তাই না ভাইয়া? তো এটা ওইটা ভাঙলেও তো টিস্যু ফ্যাক্টর বের হইব, তাই না? সো এটা বিনষ্ট অনুচক্রিকা থেকেও বের হয়, টিস্যু থেকেও বের হয়। এটি ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে। এটা কিন্তু আমি বলছিলাম, মনে আছে এই জিনিসটা? ফ্যাক্টর 10, তারপরে কি ফ্যাক্টর 3-7 কমপ্লেক্স, বা ধরো ফ্যাক্টর 3 ধরলা। ফ্যাক্টর 3 কি? এই থ্রম্বোপ্লাস্টিন না? তারপরে কি ছিল? ফসফোলিপিড ছিল, ক্যালসিয়াম ছিল। কিসে কনভার্ট করছে? প্রথম বিনকে হ্যাঁ থ্রম্বিনে কনভার্ট করছে, ঠিক আছে? তাহলে ঠিক আছে ভাইয়া বলো তো? আচ্ছা তারপরে দেখো ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়ন একাধারে থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সহায়তা করে এবং অপরদিকে প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করতে হেল্প করে। থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সহায়তা করে বলতে অ্যাকচুয়ালি ভাইয়া ওই যে তোমাদের হলো দেখাইছিলাম না যে তোমার সেফালিন, হ্যাঁ সেফালিন আর হইলো প্লাস কি টিস্যু ফ্যাক্টর, এটা মিলা কি তৈরি করে ভাইয়া? এই যে ফ্যাক্টর 3 বা থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে না?
এই জায়গায় কে কে কাজ করছিল ফ্যাক্টর 8 9 আর 11 না পাশাপাশি ক্যালসিয়ামও কাজ করে কথা বুঝতে পারছো পাশাপাশি ক্যালসিয়ামও কাজ করে আচ্ছা ফ্যাক্টর 5 হলো লেভাইল ফ্যাক্টর একটা নাম কি অ্যাক্সিলারিন এটা আমি পড়াইছি এটা বুঝাই দিছি প্রো অ্যাক্সিলারিন হলো ভাই ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 5 অ্যাক্টিভ ফ্যাক্টর 5 রে বলে অ্যাক্সিলারিন যেমন প্রোরেনিন কি বলো তো প্রোরেনিন হলো ইনঅ্যাক্টিভ রেনিন ওটারে বলে প্রোরেনিন হ্যাঁ তো প্রো অ্যাক্সিলারিন হলো ইনঅ্যাক্টিভ প্রো কনভার্টিন কি ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 7 কথা বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা হ্যাঁ ফ্যাক্টর 6 আচ্ছা ফ্যাক্টর 6 বাই এটা ভুল লেখছে ভাই হ্যাঁ এটা ভুল লেখছে এটা হলো প্রকল্পিত এটা তুমি এটা লেখা রাখতে পারো ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ফ্যাক্টর 7 কথা বুঝতে পারছো এটা আছে অন্য বই এটা ভুল লেখছে ফ্যাক্টর 5 ফ্যাক্টর 6 এ পরিণত হয় না এরপর আসো ফ্যাক্টর 7 ফ্যাক্টর কই ফ্যাক্টর হ্যাঁ 7 এটা কি লেখছে দেখো তো ফ্যাক্টর 6 হইলো লেখছে অ্যাক্সিলারিন ভাই এটা এখানে ভুল এনে ফ্যাক্টর 7 দেয় না 6 দিছে এটা কাটো এখানে লেখো এটা কি তোমাদের বইও কি এরকম আছে নাকি আমার বইই ভুল দেখো তো আমাদের বই তো সেম আচ্ছা তুমি হইলো এখানে ফ্যাক্টর 7 লেখো ভাইয়া আচ্ছা এটা কি হ্যাঁ না ফ্যাক্টর 7 তো আছে ঠিক আছে আচ্ছা প্লাজমা প্রোটিন এটা থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে কি করে সহায়তা করে অ্যাকচুয়ালি ভাই থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে না এটা হলো ফ্যাক্টর 37 কমপ্লেক্স উৎপাদনে সহায়তা করে তাই না ভাই সো 37 এর মধ্যে তো 3ও আছে সো এটা মনে রাখো আর কি মিলায় মনে রাখো সো থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সহায়তা করে আচ্ছা এরপর আসো ফ্যাক্টর 8 অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এটা কিন্তু এই যে থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সহায়তা করে এটা কিন্তু আমরা পড়ছি মনে আছে 8 9 আর 11 তারপরে এটাও থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সহায়তা করে 9 তারপরে 10 কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এর রাসায়নিক উপাদান ফ্যাক্টর 7 এর মতো কেন লিখছে এটা বলো তো ফ্যাক্টর 7 এর মতো এর রাসায়নিক উপাদান দেখবা ফ্যাক্টর 37 যেটা আছে কমপ্লেক্স না 37 কমপ্লেক্স ওইটা কি প্রথম বিনরে থ্রম্বিনে কনভার্ট করতে হেল্প করে ফ্যাক্টর 10ও কিন্তু ইন্ট্রিনসিক পাথওয়েতে সেম কাজ করছিল কথা বুঝতে পারছো খালি এই জায়গায় হলো 7 এর কারণে সে হলো আরেকটু এক্সট্রা হেল্প পাইছে তাই এক্সট্রা তাড়াতাড়ি প্রথম বিন থ্রম্বিনে কনভার্ট হয়েছে তারপর আসো ফ্যাক্টর 9 এটা কি ফ্যাক্টর 11 এর আরেকটা নাম কি ভাইয়া প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট এখানে অ্যান্টিসিডেন্টটা লেখে নাই প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন লেখছে এটা ভুল লেখছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট লিখবা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন তো ভাইয়া ফ্যাক্টর 3 তাই না ফ্যাক্টর 3 সো এটাই হলো এটা প্লাজমা প্রোটিন সো এটা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন বাট ওইটা হলো প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট সো এটা হলো থ্রম্বোপ্লাস্টিন গঠনে সাহায্য করে এরপর আসো ফ্যাক্টর 12 আমরা পড়ছিলাম দেখছো লেখছে এই ফ্যাক্টর ক্যালিক্রাইন সক্রিয় করে কেমনে সক্রিয় করে মনে আছে প্লাজমা কাইনিনোজেন রে কাইনিনে কনভার্ট করে তাই না সো এইসব কাহিনী করে হলো ক্যালিক্রাইন উৎপন্নে সাহায্য করে এরপর আসো সেরাম জিনিসটা কি ভাই সেরাম হইলো ভাই এমন একটা রস যেটা নাকি রক্ত তঞ্চন হওয়ার পর তোমাদের রক্ত জমাট বাঁধার পর দেখবা রক্ত জমাট বাঁধার আশেপাশে রস বের হয় দেখছিলে কখনো এক্সট্রা হলুদ কালারের একটা রস বের হয় বুঝতে পারছো কাইটা গেলে ফার্স্টে রক্ত জমাট বাঁধার পর একটা হলুদ কালারের রস ওই জমাট বাঁধার এরিয়া থেকে বের হয় কথা বুঝতে পারছো তো ওই হলুদ কালারের রসটারে বলে সেরাম কথা বুঝতে পারছো সেরাম আর প্লাজমার মধ্যে ডিফারেন্স কি বলো তো ভাইয়া প্লাজমার সেরামের মধ্যে একটা ডিফারেন্স বলো নাই একদম এইটাই রাইট ডিফারেন্স কথা বুঝতে পারছো প্লাজমা মানে কি ভাইয়া রক্তের মধ্যে যেটা আছে ওটা হলো প্লাজমা আর ক্লটিং হওয়ার পর যেই রস বাইরে ওটা হলো সেরাম তাহলে ক্লটিং যদি হয়ে যায় ওটার মধ্যে কি ক্লটিং ফ্যাক্টর থাকবে থাকবে না অ্যাকচুয়ালি কম থাকে অনেক কম থাকে কথা বুঝতে পারছো থাকে বাট অনেক কম পরিমাণে থাকে আর কিছু ক্লটিং ফ্যাক্টর আছে একদমই অ্যাবসেন্ট থাকে ওটা হলো 1258 ঠিক আছে এই ক্লটিং ফ্যাক্টর একদম থাকে না কিন্তু ব্ল্যাকি ক্লটিং ফ্যাক্টর অনেক কম লেভেলে থাকে সো তুমি মনে করতে পারো যে ক্লটিং ফ্যাক্টর সেরামে থাকে না ঠিক আছে দেখো বাই দ্য ওয়ে প্লাজমাতে হলো সেলস প্রেজেন্ট আর সেরামে কি সেলস অ্যাবসেন্ট দেখো একবার যখন তুমি এই জায়গায় ফাইব্রিন মেশ বানাই দিবা কোনো কোষকে এই জায়গা থেকে বাইরে যাইতে পারবো আরবিসি ডব্লিউবিসি যাইতে পারবে না তাহলে আরবিসি ডব্লিউবিসি যদি কোনো কোষ যদি এনতে বাইরে না যাইতে পারে তাহলে সেরামে কি কোনো কোষ আসবে বলো তো আসবে না ঠিক আছে তাহলে ক্লটিং ফ্যাক্টর প্রেজেন্ট ক্লটিং ফ্যাক্টর অ্যাবসেন্ট তারপরে কি ভাইয়া তারপরে হলো এটার মধ্যে পানির পরিমাণ দাও ক্লটিং ফ্যাক্টর এটার মধ্যে প্রেজেন্ট তার মানে এটার মধ্যে এক্সট্রা একটা জিনিস আছে যার কারণে এটার মধ্যে পানির পরিমাণ কি থাকবো কম থাকবো তাই না ধরো এটা হলো প্লাজমা এখন এই প্লাজমার মধ্যে
ধরো এটা রক্তনালী, এই রক্তনালীর মধ্যে এখানে প্লাজমা আছে। এখন এই প্লাজমার মধ্যে যদি আমি ক্লটিং ফ্যাক্টর দেই, এই যে ক্লটিং ফ্যাক্টর দেই, তাহলে পানির পার্সেন্টেজ কি কমবো না বাড়বো বলো তো? ক্লটিং ফ্যাক্টর কম, মানে পার্সেন্টেজটা কমবে, কারণ ক্লটিং ফ্যাক্টর জায়গা নিয়ে নিছে। আর অন দি আদার হ্যান্ড এনে যদি ক্লটিং ফ্যাক্টর না থাকে সেরামের মধ্যে, ধরো একটা বোতলে নিলাম সেরাম, এই সেরামের মধ্যে কোনো ক্লটিং ফ্যাক্টর নাই, খালি পানি আর পানি আছে, তাহলে কি এনে পানির পার্সেন্টেজ কি বাড়বে? এই কারণে দেখো লেখছে যে পানির পরিমাণ হলো 95% থাকে, আর এখানে কত থাকে? 90% থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসলে ভাইয়া সেরোটোনিন এখানে কি থাকবে? কম থাকবে, আর এই জায়গায় সেরোটোনিন বেশি থাকবে। এটার কাহিনীটা বলো তো ভাইয়া। এটা আসলে যখন মানে আমার প্ল্যাটলেট মানে বাইন্ড করে ওরা তখন সাবএনজিট করতে আছে, ওরা তখন মানে বেশি করে সেরোটোনিন, এই তো প্লাটিলেট অ্যাক্টিভেট না হইলে কি ভাই ক্ষরণ করে সেরোটোনিন, বলো তো? না করে না, তাহলে নরমালি কি প্লাজমায় তুমি সেরোটোনিন পাবা? নরমালি পাবো না। নরমালি পাবা না। তো যখন রক্ততঞ্চন প্রক্রিয়া শুরু হইব বা প্লাটিলেট অ্যাক্টিভেট হইব, তখন সেরোটোনিন ক্ষরণ করে। ওই সেরোটোনিনটা হইলো সেরামের মধ্যে চলে আসে। কথা বুঝতে পারছো? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কি সেরোটোনিন কি সিম্প্যাথেটিক হরমোন? হ্যাঁ 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 হ্যাঁ, সেরোটোনিন নিউরোট্রান্সমিটার ভাইয়া। হরমোন কম বেশি, নিউরোট্রান্সমিটার বেশি। সিম্প্যাথেটিক বলা যায় না, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুই ফাংশনই আছে। কথা বুঝতে পারছো? দুইটা ফাংশনই আছে, বাট সিম্প্যাথেটিক ফাংশনও আছে। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এই হরমোন আর নিউরোট্রান্সমিটার ডিফারেন্সটা কি? ভাইয়া হরমোন আর নিউরোট্রান্সমিটারের ডিফারেন্সটা কি, এটা আমি তোমাদের বলি। একটা জিনিস খেয়াল করো, ধরো এই যে এটা একটা নিউরন, হ্যাঁ? এই নিউরন কি পরের নিউরনের সাথে কি করে ভাইয়া? সাইনাপস করে না? কিন্তু ভাই এই নিউরন কি সরাসরি এই নিউরনের সাথে কানেক্টেড না, মাঝখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটারে বলে সিন্যাপটিক ক্লেফট। এটা হলো সাইনাপস, আর সাইনাপসের মধ্যে যে গ্যাপটা থাকে এটা কি বলে? সিন্যাপটিক ক্লেফট। দেখো এখানে কি একটা গ্যাপ আছে না? আচ্ছা, এখন তোমার তোমার এই নিউরনটা চাইতেছে এই নিউরনের কাছে একটা সংকেত পাঠাইতে, কি দিয়া পাঠাইবে বলো তো? একটা কেমিক্যাল দিয়া পাঠায়, ওইটারই বলে নিউরোট্রান্সমিটার। সে কি করে জানো? এখানে একটা কেমিক্যাল উৎপাদন করে, ওইটা একজন দিয়ে নিয়ে আইসা এই জায়গায় ক্ষরণ করে। ওই কেমিক্যালটা যায় এইটার সাথে হলো কি করে? রিসেপ্টরের সাথে বাইন্ড করে। কথা বুঝতে পারছো? রিসেপ্টরের সাথে বাইন্ড করে এই নিউরনটারেও কি করে দেয়? অ্যাক্টিভেট করে দেয়। তখন এই নিউরনটাও হলো ওই কেমিক্যালটা আবার তৈরি করে, এরপরে হলো এখানে নিয়ে আসে, এখানে নিয়ে ক্ষরণ করে, এরপরে পরের নিউরনটা অ্যাক্টিভেট করে দেয়। দেখো এই যে সাবস্টেন্সটা, এটা কি নিউরো ট্রান্সমিশনে হেল্প করতেছে না? নিউরো ট্রান্সমিশনে যেই সব সাবস্টেন্স হেল্প করে ওদেরকেই বলে নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে? ধরো এই সাবস্টেন্সটার নাম অ্যাড্রেনালিন, সাপোজ অ্যাড্রেনালিন নিউরো ট্রান্সমিশনে হেল্প করে। এখন ধরো সাপোজ এটা হলো একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ধরো এটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এটা কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড না? হ্যাঁ, ডাকলেস এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাজ কি ভাইয়া? এন্ডোক্রাইন হরমোন ক্ষরণ করা। তো অ্যাড্রেনাল গ্ল্যান্ড হলো অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণ করে। কথা বুঝতে পারছো? এই অ্যাড্রেনালিন হরমোন যায় রক্তের মধ্যে যায় গিয়া সেলসের উপরে কি করে? কাজ করে। তাহলে মনে রাখবা, যেটা নাকি এন্ডোক্রাইন গ্ল্যান্ড ক্ষরণ করে ওইটারে তুমি কি বলবা? হরমোন। আর যেটা নাকি নিউরন ক্ষরণ করে ওইটারে কি বলবা? নিউরোট্রান্সমিটার। মাল কিন্তু সেমই, মাল কি একদম সেম। দেখো এটাও অ্যাড্রেনালিন, এটাও অ্যাড্রেনালিন, কিন্তু কখন তুমি এই অ্যাড্রেনালিনের হরমোন বলবা, কখন তুমি নিউরোট্রান্সমিটার বলবা বলো তো? যখন এটা নিউরোট্রান্সমিশন, হরমোন, নিউরন থেকে আসলে নিউরোট্রান্সমিটার। নিউরন, কারণ কি নিউরন থেকে আসলে এটা নিউরোট্রান্সমিশনে হেল্প করবে, তখন এটা নিউরোট্রান্সমিটার। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে আসলে এটা হলো এন্ডোক্রাইন ফাংশন করবে, তখন এটা হরমোন। কথা বুঝতে পারছো? কিন্তু দুইটাই কিন্তু কি অ্যাড্রেনালিন। তো অ্যাড্রেনালিন যখন নাকি এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে খরিত হবে ওটা কি হবে? হরমোন। আর যদি তোমার থেকে খরিত হয়, তোমার নিউরন থেকে খরিত হয়, ওটা হলো নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে? আচ্ছা, এবার আসো সেরোটোনিন কম, সেরোটোনিন বেশি। মনে রাখবা প্লাজমা প্লাজমা ধরো একটা তুমি হলো প্লাজমারে একটা টিউবে রাখলা, মানে একটা টেস্ট টিউবে রাখলা, ঠিক আছে? টেস্ট টিউবের প্রাচীরেও নেগেটিভ চার্জ থাকে। অ্যাকচুয়ালি টেস্ট টিউবের প্রাচীর সাবস্টেন্সটা কোলাজেনেও নেগেটিভ চার্জ থাকে, টেস্ট টিউবের প্রাচীরেও নেগেটিভ চার্জ থাকে। তো এই নেগেটিভ চার্জের সংস্পর্শে এসে প্লাটিলেট অ্যাক্টিভ হয়ে যায়। প্লাটিলেট অ্যাক্টিভ হয়ে গেলে কি হয় জানো? এই প্লাজমাটা কি জমাট বাঁধতে যাবে না বলো তো? ধরো তুমি প্লাজমা নিয়ে একটা টেস্ট টিউবে রাখলা, কিছুক্ষণ পর কি দেখবা? এই প্লাজমা এরকম তরল আছে নাকি জমাট বেঁধে গেছে?
জমাট বাঁধে যে কোনো তুমি দেখো রক্ত বাইর করে দেখো তুমি এটা ওইটা বাদ দাও তুমি একটু দেখো ওই যে কোরবানির সময় দেখবা গরু কাটলে রক্ত বের হয়ে কি রাস্তার মধ্যে জমাট বাঁধে থাকে না জি দেখছি তো রক্ত বডির থেকে বাইরে নিয়ে কি হয়ে যায় জমাট বাঁধে যায় কথা বুঝতে পারছো ঠিক কারণ কি কারণ প্লাজমার মধ্যে কোয়াগুলেন্ট ফ্যাক্টর আছে এটা টেস্ট টিউবের মধ্যে রাখলে এটা কি হয়ে যাবে জমাট বাঁধে যাবে এখন প্লাজমা যদি তুমি সেভ করতে চাও মানে প্লাজমা যদি তুমি সংরক্ষণ করতে চাও তোমার কি এই জমাট বাঁধতে দেওয়া যাইবো না তো তুমি তখন কি করবা জানো প্লাজমা সংরক্ষণ করার জন্য কি করবা জানো আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট এটার ভিতরে অ্যাড করবা যেমন ইডিটিএ মানে কি ভাই টেট্রাঅ্যাসিটেট এটা হলো আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট কেন ভাই অ্যান্টিকোয়াগুলেন্ট আমি অ্যাড করতেছি প্লাজমা সংরক্ষণ করার জন্য বলো তো কারণ কি নষ্ট না হয়ে যায় বুঝতে পারছো কারণ আমি যদি প্লাজমারে নরমালি রাখি তাহলে প্লাজমার কি হয়ে যাইব জমাট বেঁধে যাইব তো আমি চাই না যে ও জমাট বাঁধুক তাই ওরে সংরক্ষণ করার জন্য ধরো আমি আমার ব্লাড নিয়ে আমার ব্লাডের স্যাম্পল সংরক্ষণ করতে চাই ফ্রিজে তো ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে আমার কি করা লাগবে এই ব্লাড যে নিয়ে ফ্রিজে রাখা দিলেই হয়ে যাব না তুমি দেখবা কিছুক্ষণ পর জমাট বেঁধে গেছে তো এই জমাট বাঁধা বন্ধ করার জন্য ফ্রিজে রাখার আগে আমার কি করতে হইব এটার সাথে আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট যোগ করতে হইব যাতে ওই অ্যান্টিকোয়াগুলেন্টটা কি রক্তটা জমাট বাঁধতে না দেয় আচ্ছা তোমাদের একটা কোশ্চেন করি দেখি তোমাদের কেমিস্ট্রির বেসিক কেমন ভাই ইডিটিএ কিভাবে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে বলো তো ইডিটিএ মানে কি বলো ভেরি গুড ইডিটিএ মানে কি ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট না হ্যাঁ তাহলে এটার উপরে কি মানে ইডিটি এর মধ্যে ধরো কি থাকে নেগেটিভ চার্জ থাকে না টেট্রাঅ্যাসিটেট মানে কি এই যে লাস্টে এই চার্জটা থাকে না অ্যাসিটেট আয়ন তো ধরো টেট্রাঅ্যাসিটেট মানে এই ধরো এই সাইডে দুইটা অ্যাসিটেট থাকে আমি স্ট্রাকচারটা পুরো আঁকতেছি না আর হইলো এই সাইডে দুইটা অ্যাসিটেট থাকে CH3 COO মাইনাস CH3 COO মাইনাস তো ও কি করে জানো এই টেট্রাঅ্যাসিটেট কি করে এই যে দুইটা মাইনাস আয়ন এই দুইটা মাইনাস আয়ন হইলো কার সাথে বাইন্ড করে ফেলে বলো তো ক্যালসিয়াম 2+ রে আটকায় দেয় বুঝতে পারছো হ্যাঁ ক্যালসিয়াম রে যদি আটকায় দেয় তাহলে ভাই আর ক্লটিং হইব ক্যালসিয়াম কি ফ্যাক্টর ছিল না একটা ক্লটিং এর জি ছিল এটা এক্সট্রিনসিকেও ছিল ইন্ট্রিনসিকেও ছিল তাহলে কি আর ক্লটিং হইব না তাহলে এভাবে হইলো কাজ করে কথা বুঝতে পারছো আচ্ছা এটা শেলফ লাইফ বেশি এটা সংগ্রহ করতে শেলফ লাইফ বেশি শেলফ লাইফ কম এটা মনে রাখবা শেলফ লাইফ বেশি মানে এটারে অনেক দিন সংরক্ষণ করা যায় এটা কিছুদিন পর হইলো নষ্ট হয়ে যায় ব্যাকটেরিয়ালে হইলো খুবই সাসেপ্টিবল ব্যাকটেরিয়াল আক্রমণের প্রতি কারণ এটার মধ্যে কোনো অ্যান্টিবডি মডি নাই কথা বুঝতে পারছো কোনো অ্যান্টিবডি নাই প্রোটিন নাই দেখো ক্লটিং ফ্যাক্টর অ্যান্টিবডি মডি নাই তাই এটা ব্যাকটেরিয়াল আক্রমণের প্রতি অনেক বেশি ভালনারেবল কিন্তু এর মধ্যে কিন্তু অ্যান্টিবডি আছে সো এটা কিছু ব্যাকটেরিয়াটা কি করতে পারে ধ্বংস করতে পারে কথা বুঝতে পারছো আচ্ছা তারপর আসো ব্লিডিং ডিসঅর্ডার এটা আমরা পড়ি আজকে বেশি আর নাই ঠিক আছে ব্লিডিং ডিসঅর্ডার ভাইয়া ব্লিডিং ডিসঅর্ডার মানে কি তোমার ব্লিডিং কি বাড়তেছে না কমতেছে ব্লিডিং বাড়তেছে এখন ব্লিডিং কি কি কারণে বাড়তে পারে নিজেরাই বলো আমারে কি কি কারণে বাড়তে পারে প্রপারলি যদি কোয়াগুলেশন না হয় প্রপারলি কোয়াগুলেশন কি কি কারণে না হইতে পারে জেডি ডিসঅর্ডার হইতে পারে প্লাটিলেট কমে যেতে পারে হ্যাঁ প্লাটিলেট দাও দুইটা কারণে ব্লিডিং ডিসঅর্ডার হইতে পারে আইদার তোমার ক্লটিং ফ্যাক্টরে কম আছে বা ক্লটিং ফ্যাক্টরের সমস্যা অথবা তোমার কিসের সমস্যা প্লাটিলেট কম আছে কারণ এই দুইটাই তো হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে রাইট ক্লটিং ফ্যাক্টর তৈরি করে কি ফাইব্রিন মেশ আর প্লাটিলেট তৈরি করে কি প্লাটিলেট প্লাক তো আইদার তোমার প্লাটিলেট কম থাকবো অথবা তোমার কি ক্লটিং ফ্যাক্টর কম থাকবো বা নষ্ট হয়ে যাবো তাহলে এটারে তুমি বলবো ব্লিডিং ডিসঅর্ডার এন্ড ক্লটিং ফ্যাক্টর কম থাকার কারণে কি কি ব্লিডিং ডিসঅর্ডার হয় ভাইয়া যদি ফ্যাক্টর 8 কম থাকে তখন ওইটা হিমোফিলিয়া হয় হ্যাঁ ক্লটিং ফ্যাক্টর কম থাকার কারণে কোন ডিসঅর্ডারটা হয় ভাইয়া হিমোফিলিয়া দেখবা ফ্যাক্টর 8 এর আরেকটা নাম হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ তাই না কারণ এটা হিমোফিলিয়া প্রিভেন্ট করে কথা বুঝতে পারছো হিমোফিলিয়া মানে এক্সেসিভ ব্লিডিং কথা বুঝতে পারছো এটা হলো হিমোফিলিয়া এ হয় ফ্যাক্টর এ যদি তোমার ব্লাডে কম থাকে তখন হলো হিমোফিলিয়া এ হয় আর ফ্যাক্টর 9 যদি কম থাকে তখন হয় হিমোফিলিয়া বি দেখবা তোমার ফ্যাক্টর 9 এর আরেকটা নাম হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি ঠিক আছে আর ফ্যাক্টর এর আরেকটা নাম হলো ফ্যাক্টর 8 এর আরেকটা নাম হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ সো হিমোফিলিয়া এ আর বি হয় হিমোফিলিয়া মানে কি ভাই এক্সেসিভ ব্লিডিং হবে তাই না হিমো শব্দের অর্থ রক্ত ফিলিয়া মানে হলো
তোমার আকর্ষণ। তো এমন না যে তোমার হিমোফিলিয়া থাকলে তুমি রক্ত চুষবা অন্যের, এরকম না। জিনিসটা এরকম যে যার হিমোফিলিয়া হয় তার এক্সেসিভ ব্লিডিং হয়, যে কোনো কারণে ব্লিডিং হয়। যেমন তুমি নর্মালি হাঁটতেছো, দেখবা তোমার হাঁটুর জয়েন্টে ব্লিডিং হওয়া শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? কারণ যখন তুমি হাঁটো ভাইয়া, এই হাঁটুর জয়েন্ট কি অনেক মুভমেন্ট হয় না ভাইয়া? মুভমেন্ট হইলে ওইখানে অনেক মাইক্রোভাস্কুলাচার থাকে, মানে ছোট ছোট ব্লাড ভেসেল থাকে, যেগুলো অল্প অল্প একটু ছিঁড়া যায়, টান খায় একটু ছিঁড়া যায়। কিন্তু ওই একটু ছিঁড়া গেলে আমার কি প্লাটিলেট প্লাক তৈরি হয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয় না ভাইয়া? ফ্যাক্টর মানে ক্লটিং প্রসেস যদি ঠিক থাকে তাহলে ওই টান খায় একটু ছিঁড়া গেলে কি ওটা বন্ধ করে দেয়। কিন্তু যদি ভাইয়া তোমার এই ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকে, মানে তোমার ব্লিডিং প্রসেসের সমস্যা থাকে, তাহলে কি ওই ওই একটু ছিঁড়াগুলা কি থামবে? থামবে না। তখন তোমার এইরকম হাঁটুতে ব্লিডিং হয়। আর হাঁটুতে কেন হয় ভাই? হাঁটুতে হলো সবচেয়ে বেশি ভর পড়ে, কথা বুঝতে পারছো? মানব দেহে এই হাঁটুর জয়েন্টে সবচেয়ে বেশি ভর পড়ে, কথা বুঝতে পারছো? সবচেয়ে বেশি লোড হলো হাঁটুর জয়েন্ট নেয়। সো এই হাঁটুতে ব্লিডিং হয়, দেখবা একটু হাঁটলেই হলো হাঁটুতে ব্লিডিং হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, আর প্লাটিলেট কইমা যাওয়ারে ভাই কি বলবো? তুমি নিজেই বলো তো, প্লাটিলেট কইমা যাওয়ার কন্ডিশনরে আমি কি বলবো? থ্রম্বোসাইটোপেনিয়া। গুড, থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়া কি কারণে হইতে পারে বলো তো? যদি বোন ম্যারোতে সমস্যা থাকে, তাই না? আচ্ছা, এই কারণে হইতে পারে। আবার আরেকটা কারণে হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণ, সেটা হলো প্লাটিলেটের বিরুদ্ধে, এটা একটা অটো ইমিউন ডিজিজের কারণে হইতে পারে। মানে অটো ইমিউন ডিজিজ মানে কি জানো? আমার বডি আমার নিজের প্লাটিলেটের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি করে, কথা বুঝতে পারছো? আমার বডি আমার নিজের প্লাটিলেটের বিরুদ্ধেই কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে? এটারে বলে অটো ইমিউন ডিজিজ। মানে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিজের বিরুদ্ধেই কাজ করে, নিজের আর্মি নিজের দেশের লোককেই মারে, কথা বুঝতে পারছো? এই ধরনের কাহিনী। সো আমার প্লাটিলেটের বিরুদ্ধে আমার বডি অ্যান্টিবডি তৈরি করে, এই অ্যান্টিবডি প্লাটিলেটের সাথে লাগা প্লাটিলেট ধ্বংস করে দেয়। এবং ধ্বংস করে দিলে প্লাটিলেটের সংখ্যা কি হয়ে যাইব? কইমা যাইব। তো এটারে বলে ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া। ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া। ইমিউন মানে কি ভাই? প্রতিরক্ষা ব্যবস্থার সাথে রিলেটেড থ্রম্বোসাইটোপেনিয়া, কথা বুঝতে পারছো? আচ্ছা, ওকে। এরপর আসো ভাইয়া, এখানে কি লিখছে? থ্রম্বোটিক ডিসঅর্ডার। থ্রম্বোটিক ডিসঅর্ডার মানে কি ভাইয়া বলো তো? দেখো, ব্লিডিং ডিসঅর্ডার মানে কি? তোমার ব্লিডিং বন্ধ হইতেছে না। আর থ্রম্বোটিক ডিসঅর্ডার, থ্রম্বোসিস মানে কি বলো তো? থ্রম্বোসিস মানে হলো এই যে প্লাগগুলো, এই যে ধরো এখানে একটা রক্ত জমাট বাইধে গেল, এটারই বলে থ্রম্বোসিস। রক্ত জমাটরি বলে হলো থ্রম্বাস। হ্যাঁ, রক্ত জমাটরি কি বলে? থ্রম্বাস, কথা বুঝতে পারছো? সো ওই ক্ষেত্রে কি হইতেছিল ভাই? ব্লিডিং ডিসঅর্ডারের ক্ষেত্রে কি হইতেছিল? তোমার রক্ত পড়া বন্ধ হইতেছে না, কথা বুঝতে পারছো? আর এখানে হইলো তোমার হুদাহুদি রক্ত জমাট বাইরে যাইতেছে, যে এনে দরকার নাই, কথা বুঝতে পারছো? তো দুইটা একটার উল্টা, কথা বুঝতে পারছো? ব্লিডিং ডিসঅর্ডার হলো রক্ত জমাট যেখানে দরকার হইলেও বাড়তেছে না, আর এখানে হলো হুদাহুদি এত বেশি আমার ক্লটিং ফ্যাক্টর হয়ে গেছে। দেখো এখানে কি, এটার কারণ কি ভাই? থ্রম্বোসাইথেমিয়া। থ্রম্বোসাইথেমিয়া মানে কি? আমি বলছিলাম মিয়া মানে লাস্টে মিয়া থাকলে কি বুঝবা? বেশি, তাই না? থ্রম্বোসাইট, যেমন পলিসাইথেমিয়া মানে কি বলো তো? অতিরিক্ত আরবিসি, রাইট? তাহলে থ্রম্বোসাইথেমিয়া মানে কি? প্লাটিলেটের পরিমাণ অনেক বেশি হইব। তো প্লাটিলেটের, হ্যাঁ, অতিরিক্ত থ্রম্বোসাইট হইব। তো অতিরিক্ত থ্রম্বোসাইট হলে যেনে সেনে থ্রম্বাস ফর্মেশন হইতে পারে। কারণ এই থ্রম্বোসাইটগুলো যখন ফ্লো হইব, অতিরিক্ত থ্রম্বোসাইট, তখন বাড়ি বুড়ি খেয়ে থ্রম্বোসাইট ফাইটা যাইতে পারে। ফাইটা গেলে থ্রম্বোসাইটের ভিতর থেকে টিস্যু ফ্যাক্টর বাইরে আসে, সেফালিন বাইরে আসে, এরপরে হইলো ট্রিগার হয়, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হইলো যে ক্লটিং ফ্যাক্টরের মিউটেশন হইলেও এটা হইতে পারে, ঠিক আছে? তোমার জেনে সেনে থ্রম্বাস হয়ে যাইব। আচ্ছা, এছাড়া কি ভাইয়া? কোলেস্টেরল বেশি থাকলে, কোন কোলেস্টেরল ভাইয়া? এলডিএল কোলেস্টেরল, ঠিক আছে? এটা যদি বেশি থাকে, যদি তুমি ওবিস থাকো, প্রেগনেন্সি, এগুলোতে কি হয় ভাইয়া? থ্রম্বাস ফর্মেশন হয়। থ্রম্বাস ফর্মেশন হলে সমস্যাটা কি হয় ভাইয়া? ব্লাড ফ্লোতে কি সমস্যা হয় না বলো তো? হ্যাঁ, ব্লাড ফ্লো কইমা যায়। এখন দেখো, এই থ্রম্বাসটা যদি করোনারি আর্টারিতে ফর্ম হয়, করোনারি আর্টারি মানে যেই আর্টারিটা হলো হার্টের সাপ্লাই দেয়, তাহলে কি হবে? হার্ট অ্যাটাক হবে, রাইট? হ্যাঁ, গুড, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হলো হার্ট অ্যাটাক হবে। আর যদি ব্রেইনে হয় তাহলে কি হবে বলো তো? স্ট্রোক বলে। ব্রেইনের রক্তনালীতে রক্ত জমাট বাঁধারে বলে স্ট্রোক, কথা বুঝতে পারছো? ব্রেইনের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে ব্রেইনের একটা পার্টিকুলার এরিয়াতে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন ওই পার্টিকুলার এরিয়াটা হলো প্যারালাইসিস হয়ে যায়, তখন দেখবা স্ট্রোক হইলে মানুষের মুখ টুক বাঁকায় যায় না বলো তো? তো নর্মালি ফেশিয়াল নার্ভটা হলো সবচেয়ে বেশি ড্যামেজ হয় স্ট্রোকের কারণে, এই কারণে এই মুখ বাঁকায় যায়। আচ্ছা, যাই হোক, তারপরে আসো, এখন ভাইয়া থ্রম্বাস তো বুঝলাম, আরেকটা কাহিনী আছে। দেখো, এই থ্রম্বাস ধরো ব্লাড ফ্লোয়ের বাড়িতে এই থ্রম্বাসের একটা অংশ, ধরো ব্লাড ফ্লোয়ের এত ফ্লো, এই ফ্লোয়ের বাড়িতে থ্রম্বাসের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে দূরবর্তী কোনো ব্লাড ভেসেলে যায়, এখানে জমা হইলো।
তখন এটারে কি বলবো, এটারে কি থ্রম্বাস বলবো না, এটারে বলবো এমবোলাস। তাহলে ভাই থ্রম্বাস আর এমবোলাসের মধ্যে পার্থক্য বুঝছো? নর্মাল রক্ত জমাটরে বলে কি থ্রম্বাস, ঠিক আছে, কিন্তু যখন ব্লাড ফ্লোয়ের বাড়িতে রক্ত জমাটের কিছু অংশ ভাইঙ্গা দূরবর্তী কোনো ব্লাড ভেসেলে রক্ত জমাট বাঁধে তখন ওটারে কি বলে এমবোলাস। যেমন এটার একটা উদাহরণ হলো পালমোনারি এমবোলিজম। পালমোনারি এমবোলিজম মানে, হ্যাঁ বলো। মানে ওদের তো আসলে সমস্যা হলো ওরা তো মানে ঠিক মতন তো প্লাজমিন এনজাইমটা বানাতে পারছে না দেখি তো এই থ্রম্বাসগুলো বিরোধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওরে হ্যাঁ ফাইব্রিনোলাইটিক থেরাপি দিয়ে দিবা, প্লাজমিন থেরাপি দিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ, প্লাজমিন থেরাপি দিয়ে দিলেই হয়ে যাবে, বুঝতে পারছো? এটা আছে জীব প্রযুক্তি বায়োটেকনোলজিতে আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন আসো, তাহলে ভাই দেখ এমবোলাস আর থ্রম্বাসের মধ্যে পার্থক্য বুঝছো? আচ্ছা এমবোলাস মানে কি ভাইয়া? তাহলে এমবোলাস মানে হইলো কি তোমার থ্রম্বাসের একটা অংশ যদি বিচ্ছিন্ন হয়ে কি হয় তোমার এখানে বসে যায়, তখন এটারে কি বলবো? হ্যাঁ এটার বলে এমবোলাস। এটার উদাহরণ কি ভাইয়া? পালমোনারি এমবোলিজম। পালমোনারি এমবোলিজম মানে কি জানো? তোমার ধরো হ্যাঁ লাংসে গিয়া এই এমবোলাসটা যায় লাংসের ভেসেলে যায় জমা হয়েছে, পালমোনারি ধমনীতে যায় বা পালমোনারি হইলো পালমোনারি ভেসেলে যায়। কেমনে জমা হয়? তোমার পা আছে না, পা ধরো এটা তোমার পা, হ্যাঁ এই পায়ের একটা ভেইনে ধরো এখানে ক্লট মানে থ্রম্বাস ফর্মেশন হয়েছে, পা ধরো এটা পা, তোমার পা, আর তোমার লাংস তো ভাই উপরে থাকে তাই না, এই যে দুটো লাংস, ঠিক আছে, তো পায়ের একটা ভেইনে এরকম থ্রম্বাস হয়েছে, এই থ্রম্বাসের একটা অংশ ধরো বাইরে হয়ে গেছে, এটা কি এমবোলাস, তাই না? আচ্ছা এইটা ট্রাভেল করতে 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 লাংসে যায়, লাংসের মধ্যে জমা, লাংসের মধ্যে হইলো ব্লাড ফ্লো বন্ধ করে দেয়, কথা বুঝতে পারছো? তাহলে এটারে বলে পালমোনারি এমবোলিজম, অর্থাৎ পায়ের রক্ত জমাট এই পালমোনারি ফুসফুসে যায় হইলো ব্লাড সার্কুলেশন বন্ধ করে দেয়, কথা বুঝতে পারছো? এটা বলে পালমোনারি এমবোলিজম, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বলো সাদ বলো। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে লসিকা শুরু করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো বলো আবরার বলো, দাঁড়াও কাইটো না, হ্যাঁ আবরার বলো। যে পালমোনারি এমবোলাসটা এটা কি ব্লাড সার্কুলেশনের পালমোনারি সাইকেলে হবে? হ্যাঁ 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 পালমোনারি সাইকেলে, মানে তোমার এটা হইলো প্রথমে কই যাইবো, এটা যাইবো আগে হার্টে, বুঝছো? এটা আগে হার্টে যাইবো, হার্টের পরে এরপরে ফুসফুসে যাইবো, লাংসে যাবে, বুঝতে পারছো? পালমোনারি সার্কুলেশন এই তো হবে। জি বুঝতে পারছি। ঠিক আছে ওকে, আর কোনো কোশ্চেন কারো? রিফা, আরেফিন, বুঝতে পারছো? আনাফ? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ।